মিজান সাহেব, উনি আপনাকে চিনতে পারতেছে না। আপনি ওনাকে চেনাবেন কিভাবে সেটা আগে ঠিক করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। আমি এই আপডেটটি ধারণ করছি 16ই জুলাই শুক্রবার আহ, সকাল 10টা 30 মিনিটে। প্রচার সময় কখন এটা আমি নিশ্চিত না, কারণ গতকালকে আমরা 3টা আপডেট রেকর্ড করেছি। আজকে হচ্ছে আরও দুটো আপডেট আছে, সেই দুটো আপডেটের প্রথম আপডেট এটা। প্রচারের জায়গা থেকে একটু এদিক ওদিক হতে পারে, সিঙ্ক্রোনাইজ হতে পারে। অর্থাৎ আমরা 5টা যে আপডেট 2 দিনে রেকর্ড করলাম, সেটার যে সিরিয়াল ছিল, রেকর্ডিং সিরিয়াল, সেটা ব্রেক করবে। অর্থাৎ কোনোটা হয়তো আগে চলে আসবে যেটা পরে রেকর্ড হয়েছে, কোনোটা হয়তো বা একেবারে প্রথমে রেকর্ড হয়েছে সেটা হয়তো বা শেষে চলে যাবে। সুতরাং সেদিক থেকে আপনাদের যদি সাকসেসের হিসাব কখনো আমি বলি, তাহলে অবশ্যই সেটা এদিক ওদিক হতে পারে, তবে আমরা মাস শেষে টোটাল হিসাবটা আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে আমি যার আপডেট নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন আমাদের আপন ঠিকানার 34তম পর্বে এসেছিলেন, এবং এটা প্রচার করা হয়েছিল 7ই জুলাই, না 2রা জুলাই, জুলাই মাসের 2 তারিখ 2021 সালে। আর ওনার নাম ছিল হচ্ছে রোজি। এখানে বেশ কিছু তথ্য রোজি দিয়েছে, সেটা আমরা রোজির কাছ থেকে নিশ্চয়ই জানবো। আমার হাতে যে গ্রাফটা আছে সেই গ্রাফ মেলানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই আপডেট ভিডিওটি 5টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব, দ্বিতীয় ধাপটি হলো যিনি ভিকটিম, যিনি এখানে এসেছেন পরিবার খোঁজার জন্য, তার সঙ্গে কথা বলা, তিনি কিভাবে ইনফর্ম হয়েছেন, তার তথ্যগুলো আবারও মিলিয়ে নেওয়া, যে তিনি যে সিক্রেট ক্লুজ এবং একই সাথে তার যা মনে আছে সেগুলো, যেগুলো বলেছিলেন সেগুলো ঠিক আছে কিনা সেগুলো মিলিয়ে নেওয়া, তিনি কার কাছ থেকে ইনফর্ম হয়েছেন, কখন ইনফর্ম হয়েছেন, যে তার পরিবার কেউ একজন দাবি করেছে তার পরিবার, সেটা আমরা তাকে কিভাবে জানিয়েছি, এবং একই সাথে তিনি বর্তমানে কোথায় থাকছেন, বিস্তারিত কথা, বিস্তারিত ঠিকানা তার কাছ থেকে জানা, এবং একই সাথে তাকে স্টুডিওতে নিয়ে এসে বসিয়ে দেয়া। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ, সেটা হলো তারা আসবেন যারা ওনাকে পরিবারের সদস্য হিসেবে দাবি করেছেন, এবং একই সাথে আমাদের টিম মেম্বার যারা থাকবেন তাদের কাছ থেকে রিভিল করা যে তাকে নিয়ে যে ভিডিওটা পাবলিশ হয়েছিল সেই ভিডিওর প্রথম কে দেখে ওনাকে আইডেন্টিফাই করেছে যে ওনার যে পরিবার, সেই পরিবারকে তিনি চেনেন। অর্থাৎ ফার্স্ট সোর্স আমরা যেটাকে বলি, প্রাথমিক সোর্স, হ্যাঁ, প্রাথমিক উৎস, বাংলা করলে কেমন জানি হয়ে যায়। যাই হোক, তো ফার্স্ট সোর্স যিনি আছেন তার সঙ্গে কথা বলা, তিনি যদি আমাদের স্টুডিওতে আসেন তাহলে খুব ভালো, যদি স্টুডিওতে না আসেন তাকে ফোনে কানেক্ট করা। এই হচ্ছে বিষয়। পুরো বিষয়টা জানার পরে আমাদের ইন দ্য মিডিয়া আমরা জেনে নেব যে রোজি কাকে দেখলে চিনতে পারে, বা আমাদের কথা বলে যদি মনে হয় যে না ঠিক আছে অমুককে নিয়ে গেলে তার সঙ্গে হয়তো একটু বেশি মেমোরি আছে, তাকে চেনে কিনা। তো তারপরে আমরা চতুর্থ ধাপে রোজি এবং যারা রোজির পরিবার দাবি করেছেন তাদের ভিতর থেকে একজন বা দুইজনকে রোজির মুখোমুখি করব, এবং করার পরে দুটো ঘটনা ঘটে। এই কথাগুলো আমি প্রত্যেকটা আপডেট ভিডিওতেই বলি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। দুটো ঘটনার একটা ঘটনা হচ্ছে দেখেই চিনে ফেলতে পারে, আর একটা হচ্ছে না চিনল না, কিন্তু এই যে বিভিন্ন তথ্য আছে সেগুলো কথোপকথন করে মেলানোর চেষ্টা করা, এবং মেলানোর এক পর্যায়ে উনি যদি কনফিউশন থেকে বের হয়ে এসে যদি অ্যাকসেপ্ট করতে পারেন যে ইয়াস, দিস ইজ মাই ফ্যামিলি, এটা আমার পরিবার, আমি অ্যাকসেপ্ট করছি, তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর যদি না অ্যাকসেপ্ট করেন তাহলে আমরা কনফিউশনে যদি থাকে যে না আমি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না, কিংবা আমার কাছে মনে হচ্ছে না এর পরিবার, তাহলে আমরা বলি যে এই পর্বটা সফল হয়নি, কিংবা আমরা বলি যে কনফিউশনে থাকলে আপনি আরও সময় নেন, এনাদের সঙ্গে কথা বলেন। ইন দ্য মিন টাইমে আমরা দুই পক্ষেরই ডিটেল অ্যাড্রেস ওপেন করে দিই। এরপরে যদি কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে চায় পারিবারিক দাবি নিয়ে, বা পারফেক্টলি অন্য কেউ যদি তার পরিবার মনে করে যে না আমি তার পরিবার, তার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা থাকে। সো আমাদের সমস্ত কিছু ওপেন হয়ে যায়। তো এই ঘটনার পরে সাধারণত যদি সাকসেসফুল হয় কিংবা সাকসেসফুল নাও হয়, আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমাদের আপডেট ভিডিও বেশ কয়েকটা করতে হয়েছে, কনফিউশনে আছে, কিন্তু শেষ পর্যন্ত সফল এরকমই হয়েছে। লাস্ট পর্ব যেটা বা লাস্ট ধাপ যেটা আমরা বলি, পঞ্চম ধাপটা হলো দুই পক্ষ থেকে যারা এসছেন আত্মীয় স্বজন তাদের সঙ্গে মিট করে আমাদের এই ভিডিওটা শেষ করা। সো এইটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর আরেকটি বিষয় সেটা হলো যে ডিএনএ এবং লিগ্যাল প্রসিডিউর মেনটেন করার ব্যাপারে আমরা সরাসরি কোনো সহযোগিতা করি না, কিন্তু আমরা উৎসাহ প্রদান করে থাকি। এবং আমাদের যে ডিসক্লেমারটা আছে আমাদের অনুষ্ঠানের আপডেট ভিডিও থেকে শুরু করে আপনার হলো বেসিক যে ভিডিও, ভিকটিম যখন এসে বলেন যে আমি এইভাবে হারিয়ে গেছিলাম, সেইটাকে আমরা বেসিক ভিডিও বলি। তো এই বেসিক ভিডিও এবং আপডেট ভিডিও দুটোরতেই আমাদের সেম ডিসক্লেমার থাকে, যেখানে এই কথাটা স্পষ্ট করে উল্লেখ থাকে। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় আরজি কিবরিয়া ফেসবুক পেজ এবং একই সাথে আমার আরজি কিবরিয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে,
এবং এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী সেটা হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, যেটা আমার নিজের প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে এখন অনেকেই কাজ করছেন। তো ইনশাল্লাহ আমরা আমরা আমাদের এই প্রতিষ্ঠানটিকে মানুষের কাজ করে বা ভালোবাসার জায়গাটা থেকে যাতে করে আরও বড়, আরও সামনের দিকে নিয়ে যেতে পারি, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এই হলো আমাদের আজকের রোজির 34তম পর্বের সূচনা, আপডেটের সূচনা, আপডেট পর্বের। এরপর আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই এবং সবাইকে আমরা রিকোয়েস্ট করব, যদি আপনার জানা থাকে বা যিনি আসতে চান আমাদের এই আপন ঠিকানায়, যে তার কিছু মনে আছে, ছোটবেলায় হারিয়ে গেছে, কিছু মনে আছে টুকটাক তথ্য, তারা প্লিজ আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে apanthiKana21@gmail.com, আপন ঠিকানা 21@gmail.com। এই 21টার কারণটা হচ্ছে আপন ঠিকানা শুরু হয়েছে 2021 সালে, এবং দেখবেন যে ব্র্যান্ডিং বাংলাদেশের 20 লেখা আছে, ব্র্যান্ডিং বাংলাদেশ 20@gmail.com, ওটা শুরু হয়েছে 2020 সালে, যেটা লাইফের ক্ষেত্রে নাই, কারণ লাইফের ক্ষেত্রে সাধারণত আমার একদম পুরনো মেইল অ্যাড্রেস যেগুলো ছিল ওগুলো দিয়ে শুরু করা হয়েছিল এবং ওভাবেই আছে। তো চলেন আমরা এবার দ্বিতীয় ধাপে যাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, হয়তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনি হচ্ছেন রোজি না? রোজি, আপনার পর্বটা হচ্ছে 34তম পর্ব। কবে প্রচার করা হয়েছিল তারিখ মনে আছে আপনার? আপনার গল্পটা কবে গিয়েছিল মনে নাই? মনে আছে? 34তম পর্ব 7 তারিখ, জুলাই মাসের 2 তারিখে প্রচার করা হয়েছিল। আচ্ছা, আপনি আমাকে একটু কয়েকটা তথ্য আমি একটু মিলাই নেই, আপনি কি কি মনে ছিল আপনার সেই সময়টাতে একটু বলেন তো। প্রথমে বাবার নাম কি ছিল? আবুল খায়ের। আচ্ছা, মার নাম কি ছিল? সালেহা খাতুন। ঠিকানা তো মনে নাই, আপনি কোথা থেকে হারাইছেন, কোনো জেলা টেলা কিচ্ছু মনে নাই। ভাই বোনের সংখ্যা কতজন ছিল? আমার 3 ভাই 2 বোন ছিলাম, আমরা মোট 5 ভাই। নামগুলো একটু মনে আছে না? বলেন তো একটু। মিলন, শাকিল, আর বোনদের হচ্ছে রোজি, রুবি। রোজি তো আপনি? জি। ঠিক আছে। আর যে স্থান থেকে পাওয়া যায় আপনাকে, সেই স্থানের নাম কি যেন ছিল? গ্রাম আব্দুল্লাহ মিয়াঘাট, পোস্ট থানা হচ্ছে সুদারাম, আর জেলা নোয়াখালী। নোয়াখালী ছিল। ওই একই এলাকায় তার খালা ফুপুর বাসা বা বড় মসজিদ আছে, গরুর ফার্ম আছে, এই কথাগুলো বলছিলেন আপনি, বলছিলেন না? জি স্যার। ওকে, আচ্ছা। এবং আপনি আরো বলছিলেন যে বড় মামার বড় ছেলের সঙ্গে বা কিছু একটা এরকম একটা বলছিলেন যে বড় মামার ছেলে হচ্ছে যে ফুপুর বাসায় রেখে আসছিল। ফুফুর বাসায় রেখে আসছিল। আচ্ছা, এছাড়া আপনার হচ্ছে হলো খালু বা ফুপার পা কাটা আছে, এটা বলেছিলেন, সেখানে গ্যাসে রান্না করতো, রাইট? এগুলো মনে ছিল আপনার? আচ্ছা। আর আপনার একটা গোপন তথ্য ছিল, সেই গোপন তথ্যটা আমরা করি নাই, মানে প্রকাশ করি নাই, সেটা কি ছিল মনে আছে? কি বলেন তো মুখের ভিতরে? এটা হচ্ছে যে আমার মুখের উপরে তালুতে আমার আম্মু পিঠা বানাচ্ছিল, এখন উনি কি আমার চাচি হয় না কি হয় আমি বলতে পারবো না। তো ওনার মেয়ের সাথে খেলতেছিলাম, তো সেটা হচ্ছে যে মানে ওই বাঁশের গ্রামে যে মানে ওটাকে বাঁশের এক ধরনের কঞ্চি থেকে বা কঞ্চি থেকে হচ্ছে হলো বানায়, ধারালো একটা একদম চাকুর মতো ধার হয়। হ্যাঁ, ওটা মানে আমার উপরে তালুতে মানে লাইগে হচ্ছে যে কাটে গেছে, এখনো সেই চিহ্নটা আছে। এখন সেই চিহ্নটা আছে? জি স্যার। এটা কি একদম তালুতে? হ্যাঁ, এই যে এই জায়গাটায় আছে। জি। এটা তো তাহলে মানে আপনার মার মনে থাকার কথা। জি, আমার এছাড়া শরীরের কোথাও কোনো গোপন চিহ্ন কি আছে যেটা আলটিমেটলি আপনার মার মনে আছে বা আপনি জানেন? কোনো জন্মদাগ হতে পারে বা কোনো দুর্ঘটনা থেকে হতে পারে? না, আমার এমনি আর কোনো দুর্ঘটনা কোনো কিছু নাই। তো আপনাকে জানানো হয়েছে তো অনেক আগেই বোধহয়, আমরা আপনার ভিডিওটা প্রচার করার পরপরে আমরা আপনাকে জানাইছি। জি স্যার। তো তারপর থেকে কি অবস্থা আপনার? আমার তো মানে নিজের ভিতরে যে কেমন লাগছে আমি ভাষায় প্রকাশ করতে, আমি সবসময় আপনার জন্য দোয়া করি, আমি বলি যে আল্লাহ আপনার মতো মানুষের যার গর্বে আপনি, আমি বলার মতো আমার মনের অবস্থা নেই। আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে বাড়ির সবাই জানে আপনার, যেখানে আপনার হাজবেন্ড বা বাড়ির সবাই যেখানে বড় হয়েছে? আমার হাজবেন্ডের সাপোর্টের জন্য তো আমি আজকে এখানে আসতে পারছি। উনি আসে নাই কেন আজকে? ওনার হচ্ছে যে ঈদের ছুটি, তো সামনে আবার লকডাউন হবে, গার্মেন্টসের এখন প্রচুর চাপ। উনি গার্মেন্টসে কাজ করে না? গার্মেন্টসে কাজ করে, এই কারণে উনি আসতে পারে না। তা বললো যে যাও, আমি আসি, যদি এসে তোমার পরিবার সিলেক্ট হয় বাসায় নিয়ে আসো। আচ্ছা, এনারা কারা কারা? এটা তো আপনার মেয়ে। প্রথমে মেয়েকে তো দেখাই নাই বোধহয়, প্রথম ভিডিওতে দেখাইছিলাম মহিউদ্দিন। কি নাম তোমার মা? সাবিহা। বিউটিফুল সাবিহা। পড়াশোনা করো? কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ো, ভেরি গুড। আর উনি, আপনার পরিচয়? আপনি নিয়ে আসছিলেন ওনাকে? পাশের ভাড়াটিয়া। এমনিতেই আসছেন আজকে সাথে? আচ্ছা, ঠিক আছে। তো
ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে যেটা হচ্ছে আমরা তো একটা পরিবার দাবি করেছে, সেই পরিবারের কিভাবে কি সবকিছু আপনি মিলাই নেবেন, মিলছে কিনা আপনার যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তাকে জিজ্ঞেস করবেন। এমন কোনো সম্ভাবনা কি আছে যে এদের মধ্যে যাদের নাম বলছেন আপনার পরিবারের কাউকে আপনি দেখলে চিনবেন, এখনো চেহারাটা মনে আছে? আমার বড় ভাই আর আমার মেজ ভাই যদি আগের মতো চেহারা থাকে, মানে আমি ছোটবেলায় যেভাবে দেখছি, আর আমার বাবারও যদি ওরকম থাকে তাহলে আপনি চিনবেন, চিনতে পারেন, কিন্তু অতটা কনফিডেন্ট না। না। মহিউদ্দিন, যখন পাওয়া গেছে ওনাদেরকে, মানে ওনার ফ্যামিলিকে পাওয়ার পরে কি ওনার সঙ্গে রেগুলার আমরা যোগাযোগ রাখছিলাম কিনা, যে প্রতিদিন একবার করে হোক বা 2 দিন পরে হোক আপডেট দিয়ে? হ্যাঁ, আমার সাথে প্রতিনিয়ত ফোন করছে। আবার আমার অফিসে হচ্ছে যে এখন আমি মানে আপনি যে জিটির কাগজটা বললেন, আমার ধরেন এতিমখানা চিটাগংয়ে সেই আপনার এতিমখানা, হ্যাঁ, যাওয়ার জন্য ধরেন আমার হাজবেন্ডের কামাই দিয়ে আমার শাশুড়িটা অসুস্থ হয় না সংসার, তো আমি চিন্তা করলাম যে আমি কিছুদিন চাকরি করে সেই টাকাটা সঞ্চয় করে আমি চিটাগং যেতে চাইছিলাম, কিন্তু আপনি যেতে পারেন নাই। না, আমি এই যে ঢুকছি গত মাসের জুনের 10 তারিখ, তো আমার হাজবেন্ড বলছে যে ঈদের ছুটিতে নিয়ে যাবে। না, সেটা আপনার যদি আজকে কোনো প্রকার সন্দেহ থাকে এবং আপনি যে জমা দিতে বলছেন মানে জিডির কাগজটা, ওটা পরে দিলেও হবে, কিন্তু যদি কাগজপত্রের বিষয় থেকে এমন থাকে যে না ওই কাগজপত্রটা আপনার আজকে সন্দেহ হচ্ছে, ওই কাগজপত্রের সাথে মিলালে ঠিক হবে, কোনো সম্পর্ক নাই, আমি সেটাই জানি, এটা কোনো সমস্যা নাই। আপনার ফরম্যাটের জন্য ফরম্যাট মানে আমরা যে ফরম্যাটে কাজ করি সমস্ত ডকুমেন্টস নিয়ে, আচ্ছা ঠিক আছে, ওটা আপনি পরে দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর যেহেতু লকডাউন চলছে ওটা কনসিডারেবল। আমার স্যার ফোন দিছিল, তো আমি আবার বললাম যে স্যার আমি তো এখন চাকরি করি গার্মেন্টসে, তো ওখানে তো একটা ফর্মালিটি আছে, এখন যদি আপনি যেহেতু আমি নিজে ওনার কাছে শুক্রবারে কথা বলছি, স্যার আমি চাকরি করি, শুক্রবার সাথে আমার সম্ভব না, আমাদের বন্ধ থাকে, এখন এই যে সরকার থেকে লকডাউন দিবে, এখন শিটমেন্টটা তো আগায় রাখতে হবে, তা সেজন্য আজকে খোলা রাখছে। তো আমি আবার স্যার কাছে বললাম স্যার আপনি যদি সাহায্য করতে পারেন তাহলে আমি অফিসে যাই ম্যাডামদের সাথে বলে আজকে ছুটিটা ম্যানেজ করতে পারি। তিনি বলছে জি জি আমি পারবো। আমাদের খুব টাফ শিডিউল মেনটেন করতে হয়েছে বিকজ অফ আমরা এই যে বারবার বলতেছিলাম যে আমাদের এই বৃহস্পতি এবং শুক্র ঈদের আগে, আজকে হচ্ছে 16 তারিখ, গতকালকে ছিল 15 তারিখ, আমরা মোটামুটি খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে সবাই এই আপডেট নিয়ে পড়ে আছি। মহিউদ্দিন আমাকে একটু বলো যে এই ফ্যামিলির কে কে আসতেছে, মানে কয়জন এখন পর্যন্ত আমরা জানতে পারছি? ফোনটা একটু বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আমাদেরই ফোন। হ্যাঁ বলো। আজকে আসতেছে ওনার ফ্যামিলির অন্যরা সবাই ব্যস্ত কোনো কাজে, হয়তো ওনার বোন আসার কথা ছিল, বোনেরও নাকি হঠাৎ বাচ্চা অসুস্থ হয়ে যাওয়াতে বোনও আসতে পারছে না, শুধু ভাই এসেছে। শুধু ভাই এসেছে, আর কেউ আসে নাই? বাবা অসুস্থ, এর জন্য বাবা মুভ করা সম্ভব হয়নি বাবাকে, শুধু ভাই আসছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। জি, আর বোন বলেছে যদি প্রয়োজন হয় তাহলে সে ভিডিও কলে কথা বলবে বা কি এরকম কিছু বলেছে। ওকে, মানে তাহলে মানে বোনের যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও কলেও কথা বলানো যাবে। আচ্ছা, আরিফ ভাই তো চলে আসছে, আমি যত জানি ওনাদের সঙ্গে আছে। জি, ওনাদের সঙ্গে আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে একটা কিছু কমপ্লেক্সিটি আছে যেটা হয়তো পুরো ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব, বাট আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটাই যেই আসুক না কেন, একজন আসুক দুইজন আসুক, একজনকে পাওয়া গেলেও তো আলটিমেটলি পুরো পরিবারের কাছে আপনি যেতে পারবেন যদি আপনি অ্যাকসেপ্ট করেন। আপনি চেষ্টা করবেন যে আসলেই এরা পরিবার কিনা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনি চলেন স্টুডিওর ভিতরে, বাকিটুকু আমরা আমাদের মতো করে মেনটেন করবো ইনশাআল্লাহ। পর তুমি এখানে থাকো, হ্যাঁ ওকে, জি চলেন। পুলিশের ভয় দেখালে বাচ্চাদেরকে পুলিশ, এটা তো ঠিক না, ছোটবেলা থেকে পুলিশের ভয় দেখাচ্ছেন, তো সারা জীবন পুলিশের ভয় পাবে। চঞ্চল তো। বসেন বসেন, এই হচ্ছে আমাদের অবস্থা, পুলিশকে আমরা কেন ভয় পাবো না বলেন? ওকে বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওরা অলরেডি চলে আসছে, আমরা দ্বিতীয় ধাপ শুরু করতেছে। আসসালাম। আসসালাম। সেটা জান না কি একজনই আসছে? ওকে বসেন, এখানে বসেন। হ্যাঁ, এই ফ্যানটা একটু অফ করে দিলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাকুক। সালাম আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজান ভাই একটু মুখটার ইয়েটা নামান একটু। আচ্ছা, আপনার সাথে তো আপনার বোনের চেহারার মাশাআল্লাহ অনেক মিল, কিন্তু চেহারা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যেসব তথ্য আছে। শুধু একজন কেন হলো আমাকে একটু, আরিফ ভাই এই ঘটনাটা আমি যতদূর জানি, আমি একের পর এক আপডেট করতে গিয়ে সবগুলো গুলাই ফেলতেছি কোনটার সাথে কোনটা, শুধু একজন কেন হলো আমাকে একটু শর্ট করে বলেন, তার আগে আপনি বলেন একটু। হ্যাঁ বলেন। একদম হওয়ার কারণটা হচ্ছে ওনার বাবা খুব অসুস্থ। বাবা খুব অসুস্থ? আচ্ছা, বাবা আসতে পারবে না, আর বোন যে রুবি আপু সে তো পড়ার সমস্যা করে, মানে তাকে আসতে দিচ্ছে না, এই জন্য সে মানে বাইরে একা আসছে। আচ্ছা,
আর আমাদের প্রথম সোর্স কে ছিল, যিনি নিশ্চিত হতে পারছি সে কে? প্রথম সোর্স হচ্ছে ওনার নাম হচ্ছে দেলোয়ার রুবেল, মানে দেলোয়ার রুবেল। আচ্ছা, আপনার সাথে ফোনে কানেক্টেড? জি। আচ্ছা, তাহলে ওনাকে একটু ফোন দেন, আমি একটু কথা বলে নিই, তারপরে আমি আপনার কাছ থেকে কোয়ারি যেগুলো আছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে। দেলোয়ার রুবেলকে কি চেনেন আপনি? চিনি, আমাদের সমাজের। সমাজের বলতে পাড়া প্রতিবেশী? জি। পাড়া প্রতিবেশী। আপনি এমনিতে কি করেন ভাই? আমি এমনিতে আগে দর্জি কাম করতাম, এখন বর্তমানে ওই চট্টগ্রামে সিকিউরিটি গার্ডে চাকরি করতাম। চিটাগাঙ্গে কাজ করতেন? আচ্ছা, লালখান বাজার। লালখান এখান বাজার থেকে 12 বছর চাকরি করলাম, যে এখন প্রথম লকডাউনের টাইমে চাকরি চলে গেছে, তখন থেকে বাড়িতে টাকা আছে। বাড়িতে আছেন? আচ্ছা, টুকটাক আপনার চাষবাস করি, কিছুটা নিয়ে আসি। আচ্ছা। তো আপনার নাম হচ্ছে মিজান, তার মানে আপনি সবার বড়? আমি সবার বড়। কিভাবে হারাইছিল আপনার বোন, আপনি কি জানেন? আমি তখন সঠিক পুরো জানি না, আমি তখন মাছ দিয়ে দিতেছিলাম। আমার বোন হারা যাওয়ার আপনার 7 থেকে 8 মাস পরে যায়, আমি জানতাম থেকে দেখছি। আমার বাবা তখন আমাকে জানে নাই। হুম। যখন বাবার টাকা কানেক্ট দিয়ে জাস্ট আমাকে বলেন অলরেডি কানেক্টেড। আচ্ছা, একটু আমি ওর সাথে কথা বলে নিই, তারপরে আমি আপনার সাথে আবার কথা বলছি। হ্যাঁ, আছে, লাউড স্পিকার দিন। আসসালামু আলাইকুম। ও ধরেনি এখন। ধরবে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি কিবরিয়া বলছিলাম ভাই, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি, অবশ্যই চিনতে পারছি। যার কথা সবসময় শুনি, সকাল বিকাল রাতে শুনি। আচ্ছা, আপনার সাথে কথা বলতে আমার সৌভাগ্যের ব্যাপার। জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার নামটা একটু বলেন। আমরা আপনার সঙ্গে যে কথোপকথনটা হচ্ছে এটা আমি ভিডিও করতেছি, হ্যাঁ, প্রচার করবো। আপনার নামটা একটু বলেন প্লিজ। জি জি জি, ইনশাআল্লাহ। জি, নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন রুবেল। ফেসবুকে নাম আছে দেলোয়ার রুবেল। আচ্ছা, তো দেলোয়ার রুবেল ভাই, আপনি এই যে রোজির পর্বটা, রোজির ভিডিওটা আপনি কি ফার্স্ট দেখছিলেন? মূলত বিষয়টা এরকম, আমি তো আপনার ভিডিওগুলো রাতে যখন পাবলিশ হয় তখন দেখি। তো ওই যেদিন পাবলিশ হয়েছে ভিডিওটা, ওই দিন আমি মালয়েশিয়ার টাইম একটু ব্যতিক্রম, তো আগে আমি ওই দিন মনে হয় একটু ঘুমিয়ে গেছিলাম। ভিডিওটা দেখলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা দেখলাম আর কি। দেখে মানে ওটাকে আমি প্রথম আমার আইডিতে শেয়ার করলাম। পরবর্তীতে আমার ওই যে আমাদের পার্সোনাল একটা আইডি আছে আমার ফ্রেন্ড, তো ওখানে শেয়ার করি আমি কি যে ভিডিওটা সবাইকে দেখার জন্য। মূলত ওই যে আমার ফ্রেন্ড রিয়াদ আছে না, রিয়াদ, ওর ভিডিওটা দেখতে দেখে বলছে আর কি যে ওকে চিনে, ওদের বাড়ির সাথে আর কি। তখন আমি ওর থেকে ফোন করে বিস্তারিত জানলাম আর কি যে বিষয়টা কি। তখন এই বলছে যে 100% এটা ওদের পরিবার। তখন শিখে হলাম আর কি যে ওদের পরিবার আর কি। আমি মূলত এমনি ওদেরকে ব্যক্তিগতভাবে এত ভালো করে চিনি না, ওদের আমাদের ওইদিকে বাড়ি। আচ্ছা, কোনো সময় দেখা টাকা হয়। মানে আপনি কারো সহযোগিতা নিছেন? আমার বন্ধু রিয়াদে বলছে যে এটা 100% ওদের পরিবার। তো পরবর্তীতে আমি কনফার্ম হলাম আর কি। তখন যে আরিফের সাথে যোগাযোগ করলাম যে আরিফ ভাই, ওনাদের পরিবার পাওয়া গেছে, আপনি ইনবক্সে। তো পরবর্তীতে আমি নাম্বারটা, আমার ফ্রেন্ডের নাম্বার, ফেসবুক আইডি সবকিছু দিয়ে আরিফের বলছি যে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করেন। আমি আমার ফ্রেন্ডকে বলছি আপনি ওনাকে নক করবেন, কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে, সবকিছু জানতে ঠিক আছে, পারবেন। ঠিক আছে দেলোয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওর সাথে কথা বলে সবকিছু ওকে, আমরা প্রয়োজন হলে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করবো। থ্যাংক ইউ সো মাচ। কেটে দেন ফোন। আমি কিছু জিনিস ক্লিয়ার না, এটা হচ্ছে উনি ডিরেক্টলি চিনতো না, উনি কারো সহযোগিতা উনি নিছেন। ডিরেক্টলি উনি চিনতো না, মানে একই গ্রাম হলেও মানে গ্রামটা অনেক বড়। আচ্ছা আচ্ছা, তো উনি একটা গ্রুপে পোস্ট করে, সেই গ্রুপে ওর এক ফ্রেন্ড আছে, নাম হচ্ছে রিয়াদ চৌধুরী। উনি মানে কমেন্টস করে ওই গ্রুপে যে আমি এদের পরিবারকে চিনি। আচ্ছা, তখন এই দেলোয়ার রুবেল ভাই আমার মানে কমেন্টস করে যে আরিফ ভাই আপনি আমার ইনবক্সে আসেন, জরুরি কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা, তখন আমি ইনবক্সে যাই, বলতে ভাই রুজিয়াপুর পরিবারের সন্ধান পাওয়া গেছে। এই ঘটনা এরপরে হচ্ছে। পরে আবার রিয়াদ ভাইয়ের নাম্বার দেয়, রিয়াদ ভাইয়ের সাথে কথা বললাম, তো দেখি যে সবকিছু আপনি মাস্টার নামায় রাখেন। মিজান ভাইয়ের তুমি নাম্বার আমাকে একটু, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কাকে কাকে ফোনে কানেক্ট করতে পারবা? আমি ওনার বাবাকে করি, বাবা যিনি দাবি করেছেন ওনাকে করতে পারবো, আর বোনকে করতে পারবো। বোনকে করতে পারবা? ভিডিও কলে কাকে কানেক্ট করা সম্ভব? বোনকে ভিডিও কলে কানেক্ট করা সম্ভব। ওকে ফাইন, আমরা প্রয়োজন হলে আমরা সেটা স্টুডিওতে ঢোকার পরে আমরা ওনার সামনাসামনি কথা বলবো। সো ওইভাবে রেডি রাখো, যে কোনো সময় লাগতে পারে। আমাকে একটু বলেন, আমি যতটুকু জানি আপনার পরিবারটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ, যে বাবার সাথে হয়তোবা সন্তানের তেমন একটা সম্পর্ক নাই, এবং রোজি হারায় যাওয়ার পরে আমি শুনেছি এরকম যে আরেকজনকে রোজি হিসেবে আপনাদের পরিবারে বড় করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। সত্য।
এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই সম্মেলনের ঘটনা আছে, আমি তো আমার বয়স যখন 17 বছর তখন থেকে আমি মাইজেশ্বর, আমাদের বাড়ি থেকে 9 কিলো দূরত্ব আছে হুম নানার বাড়ি। তো আমি আর মূলত নানা বাড়িতে, নানা বাড়ির পাশে এক লোকের তখন ছেলে সন্তান হয় না, আচ্ছা ওনাকে নানা দেখতাম, ওনার দোকানে দেখতাম, দর্জি কাম শিখতাম, খাওয়া দাওয়া হইতে থাকা হইতে সব ওখানে ওর বাড়িতে দেখতাম। আচ্ছা আমার বাবা শুধু মাসে মাসে যাইতো, টাকা নিত। এরপর বাড়িতে আসে তখন আর আম্মা জীবিত আছে, তখন বলতো দেন আমার, আমি তো ওরা টাকা পয়সা দিই না, হুম এটা শুধু বাড়িতে বসতো। তার পরবর্তীটা আমি আমার বাবা, আমার ফুল ইতিহাসটাই বলে দিয়ে, হুম আমার বাবা বর্তমানে আমাদের বাড়ির হক কিনছে কতটুকু আমার দাদির থেকে, কেনার পরে এবার আমার বাপের চাচারা এটা আমার দাদিগুলো বলে যে তুই রিজার টাকা তোরা দিয়েছে। না 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 আমি বলি, আপনি আপনাকে একটু বলে এই দিই। কাহিনীটা এখান থেকে না না, কাহিনী তো পুরো ইতিহাস বলতে গেলে তো আপনি একদম সেভাবে শুরু করলে এটা অনেক কিছুই সমস্যা হবে। হ্যাঁ, শর্টকাটে বলেন যে কেন অন্য আরেকজনকে বড় করছে, বা সেখানে আপনার আপনার জানা মতে বা আপনার ভূমিকাটা কি ছিল, যেহেতু আপনি পরিবারের বড় ছেলে, বলেন। হ্যাঁ, তখন আমারও যখন একদিন আমি যখন মাছ দিই তখন বলছে আর আমাদের কাছে রোজিরে পাওয়া গেছে। আমি রোজিরে কোথায় পাইছেন? কত বছর বয়স তখন আপনার যখন বলছে রোজিরে পাওয়া গেছে? তখন আমার কত সালের ঘটনা এটা? এটা আজ থেকে মনে করেন প্রায় এই 8 বছর চলে। 8 বছর আগে 8 বছর আগে রোজিরে পাওয়া গেছে। আমি বিয়ে করছি আপনার 13 সালে। হ্যাঁ, তো আমার 14 সালের ঘটনা। 14 সালে রোজিরে পাওয়া গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে যায় তখন আমার যখন এটা বললো, বলার পরে আমি মসজিদ থেকে তখন আমি ওখানে ফজর করতাম, ফজরের থেকে বড় বড় তেলাপিয়া মাছগুলো নিছি, যে বোনরে পাওয়া গেছে। বন্ডে তো বনলাই ওগুলো নিছি। আবার আমি দান করছি ফজরের ভিতরে, দান নেওয়া বস্তা ভরে 2 বোনের 2 বস্তা নিছি, হুম নিয়ে এগুলো দিয়ে আইছি। টাকা পয়সা যেটুকু আমার শর্টটা খুলেছে তখন আমি দিয়ে আইছি। তখন তো আমি একা দিয়ে আসবেন কেন? বোনরে দেখলেন না আপনি এত বছর বন্ডে পরে? দেখছি, দেখতাম যাই তো এগুলা নিয়ে গেছি। হ্যাঁ, তারপর? নিয়ে এবার দিয়ে আমি 1-2 দিন আসলাম থাই, এরপরে তারপর আমি চলে আসতাম। মাঝে মধ্যে যাইতাম 2 মাস 3 মাস পরে। তা আপনি তো বোনরে পাইয়াই গেছেন, আপনি সবকিছু দিয়ে আসলেন। তাই এখন বলতেছে আমার বাপের সবাই সার্ভাই করলো যে এরা বোন, তো এরা আমি শুধু বলছি যে দেখো আমার বোন, এটা যখন আমার 2 বোন শতানি করতো বেশি, আমার বাবা ছোট বোনটা আদর করতো, আমার আম্মা মেজোটার আদর করতো, তোমাকে আদর করতে হবে। তো আমি তো তোমরা 2 বোনে মারামারি করা, কারণ আমি একটা লগি দিয়ে তোমার একটা কুতা দিছি, কুতাটা তুমি হাক করে দাও, আমি কুতাটা দেওয়ার হল টানার মধ্যে লেগে লাগে, ব্লাড বাড়ি গেছে, মানে মুখের তালুতে? হ্যাঁ, মাংসটা টোটাল চলে যায় হুম, শিকার লোক। এরপর আবার ডাক্তার কাছে নিয়ে এটা ঠিক করতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর? এই তো ওই জিনিসটা আসেনি, ক আছে তার আসে, তার মহিলা মাস ক আছে, তখন আমি আর এটা আইডিয়ার কথাবার্তা বলিনি। গুড, সাসপেন্স কেবল শুরু। এদিকে ছোট চেয়ারটা থেকে আপনি একটু এই চেয়ারে আসেন তো, আমি লাইট ভালো পাচ্ছি না। আমি এক্সট্রিমলি সরি যে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাকে মাঝে মাঝে কাজগুলো করতে হয় যেগুলো আপনারা না চাইলেও মানে আপনাদেরকে দেখতে বাধ্য করতে হয়, কারণ এগুলোর ভিডিওর মানে যেভাবে হয় সেভাবে আমি প্রচার করি এবং আমার কিছু দৈন্যতাও বের হয়ে আসে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করছি, হয়তো বা থাকবে না, যে লাইটের জন্য চেয়ার চেঞ্জ করা, অমুক করা তমুক করা, এগুলো একদম যা হয় সেভাবে উপস্থাপন করছি। ওকে, হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আমি চাইছেন যে আপনার যখন চলে এলাম, তো এরপর আবার মাঝে মধ্যে যাইতাম। আচ্ছা, তখন আমি আবার চার্গেট মসজিদ থেকে সিটাকে চার্গেট চলে গেছি। তো চার্গেট থেকে তখন আপনি কি নিশ্চিত হয়েছেন যেটা আপনার বোন? না, আমি এত এর প্রতি কোনো নিশ্চিত না, মানে আপনার তখন কনফিউশন ছিল? আমার ওয়াইফরে বলছি এটা আমার তো একটু সন্দেহ সন্দেহ লাগে, এটা আমি জিজ্ঞেস করছি আমার মায়ের নাম আর বাকি ভাই নামে, তো আমার বলতে পারে নাই, কিছু বলতে পারে নাই। না, তাহলে এর পাইলো থেকে আইনা, তারপরে হচ্ছে আপনার এই ফ্যামিলি ঘটনা হয়েছে যে আমাদের থেকে আমাদের সমাজের পরশ সমাজে এর ননদ একটারে বিয়ে দিছে। তো ওখানে বলছে এর চট্টগ্রাম থেকে ওর বিয়ে করে নিছে, নেওয়ার পরে কয় যে হেজা পাপে, তখন আর বাপা রিক্সা চালাইতে, টলি চালাইতে, ভ্যান গাড়ি, আর আব্বা শুধু ভ্যান গাড়ি চালাইতে, আমার ভাই মেয়েরা কথা কইলো, মানে হয়তো আমি যা বুঝলুক বুঝছি, যখন বলছে যে এর কোনো মা বাপ নাই, তো একটা থাই জন্য হেরা তো জানাবার আমার মা মারা যাবার, আমার বোন একটা হারানো গেছে। আমি একটা চিন্তা করলাম যে ওইটার থেকে তার একটা ভূমিকা জেনে সিস্টেমটা বাতাইছে, কাজ করে গেছে, নাহলে সেই আঙ্গ নামানা বলতেন। আর ওই মহিলা তো আঙ্গ নাম পুরো ব্যাকে যায়। ওই তালুতে যে গুতা লাগার যে ঘটনাটা ছিল, এটা কি দেখছিলেন শেষ পর্যায়ে? দেখেন না, আপনার ওয়াইফকে তো দেখাইতে পারতেন। আমার ওয়াইফ আর আমার ওয়াইফ তেমন যাইতো না। তাইলে আপনি যে এত আমার লগে এমনি মিলমিশ নেই, আপনার বাবার সাথে আপনার তেমন একটা মিলমিশ নাই, কিন্তু আপনার বাবার বক্তব্য এখানে খুব জরুরি। আমি যতদূর জানি যে আপনার ওই যে মেয়েটাকে পেলে বসে বড় করছে, সে এখনো আপনাদের পরিবারে আছে, আছে না? হ্যাঁ আছে, আসা যাওয়া করে। ওর কি বিয়ে শাদী দিয়ে দিয়েছেন আপনারা? না, বিয়ে শাদী আমরা দিই নাই। তাহলে তো এখানে বিয়ে শাদী হয়েছে, মানে আঙ্গ ফাঁসের বাড়ির ছেলেটাই বিয়ে করে নিছে। আচ্ছা, আঙ্গ ফাঁসের সমাজ আবার হের বোন একটা বিয়ে দিছে। তো ওই বোনের বাড়ি যাইতে আইতে
তখন যখন বললো তখন যে ও জানে যে আমাদের ফ্যামিলিতে তো আমার বোন একটা হারানো গিয়েছে, এর নাম রোজি। হ্যাঁ, ওই মহিলাটার নাম রোজি, ও যে মহিলাটা আসছে ওর নামও রোজি। ওর নাম রোজি। আচ্ছা, এই রোজি নাম নিয়ে আসলে বিভ্রাটটা হয়েছে। এখন কথা হচ্ছে, আমরা তো আসলে একটা সুখের মুহূর্ত ঘটাতে গিয়ে আরেকটা সুখ নষ্ট করতে চাই না। এখন যদি কোনো কারণে যদি কে সত্য কে মিথ্যা সেটা ডিএনএ টেস্টের বিষয়ে আসে। এখন চাইলে যে কেউ ডিএনএ টেস্ট করতে পারে, আমরা সেটা সবসময় বলে নেই, কিন্তু সত্য তো একটাই হবে, সত্য তো দুইটা হইতে পারে না, তাই না? তো একটা সত্য যখন স্থাপন হবে তখন তো আরেকটা কষ্ট পাবে। এখন একটা হচ্ছে রোজি কষ্টের মধ্যে ছিল, যে রোজিকে আপনি আজকে বোন মনে করে এখানে আসছেন, সে হয়তো কষ্টের মধ্যেই আছে, থাকলো সারা জীবন কষ্টের মধ্যে, নাই পাইলো পরিবার। আরেকটা হচ্ছে তার তো একটা সুখ ছিল, তার তো পরিবার ছিল। এখন এই রোজিকে যদি নিয়ে যান তাহলে তার কি অবস্থা হবে এটা বলেন। এই রোজিকে এর তো মনে করেন জীবনের যত কাহিনীগুলো সে বলে গেছে সবগুলো তো আমাদের ফ্যামিলির লোকে অ্যাড গেছে। অ্যাড হয়েছে মানে চূড়ান্ত পর্যায়ে অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা কমপ্লিট অ্যাড, কোনোটাই বেশ কম হয় না। আর চেহারা তো একদম কার্বন কপি আপনার শুধু সাথে। বেশ কম হওয়ার মধ্যে যে আমার ছোট ভাই যেটা হারানো পালক দেওয়া হয়েছে, এর একটা বেশ কম সামান্য, এটা বেশ কম বলা ওই যায় রোজি না। কিছুই বলে নাই, শুধু নাম না, ছাড়া ও কিছুই বলে। কিছু বলতে পারে না। আপনার মা বেঁচে আছে? না, আর আম্মা তো মারা গেছে, আর আম্মা মারা গেছে। আর এটা কি রোজি হারানোর আগে না পরে? পরে না, আগে। রোজি হারানোর আগেই আগে মারা গেছে। মারা গেছে। আগে মারা যাওয়ার পরে যে আমার বাবা বিয়ে করছে। ও আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে আমার এই ছোট ভাই যে মিলন, এখন বর্তমানে সেও পাগল হয়ে পায়। কি হয়েছে মইদিন? বলেনি কোনটা? মা যে মারা গেছে এটা মা যে মারা গেছে এটা বলে না। হ্যাঁ, ক্লুজের মধ্যে এটা নাই। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল খায়ের। মায়ের নাম? মায়ের নাম সালিয়া বেগম ওরফ ছুট্টি। ঠিকানা কোথায় হলো এখন? একদম পুরো ঠিকানা বলেন তো, বাড়ির ঠিকানা। এখন পুরো ঠিকানা হয়েছে আব্দুল্লাহ মিয়ারাট, থানা সুদারাম। তখন না আসলে থানা সুদারাম, এখন হয়েছে কবিরাট থানারে। কবিরহাট। কবিরাট থানা। তারপরে জেলা? জেলা কোম্পানিগঞ্জ। গ্রামের নাম? গ্রামের নাম পূর্ব রাজুরগা। পূর্বা রাজন? রাজুরগা। পূর্ব রাজুরগা, তাই না? জি, পূর্ব আচ্ছা। রাজুরগা। তারপরে হচ্ছে হলো আপনার বড় মামার বড় ছেলের সঙ্গে ফুপুর খালার সঙ্গে বাসায় যায়, খালু বা ফুপার পা কাটা, সেখানে গ্যাসে রান্না হতো। এগুলো ঠিক আছে? খালু ফুপার কি পা কাটা আছে কোনো কারণে? আমার খালু কি নাম ওনার? সরদর। নাম মনে আছে? ওনার খালু নাম হচ্ছে মুরাদ। মুরাদ, ওনার পা কাটা। আর একটা নাম আছে, ওই নামটা আমার স্মরণ নাই। আপনি তো ওনার চেয়েও বয়স বড়, মানে যে রোজি আজকে আমাদের এখানে আমি আসছে সবার বড়। সবার বড়। কত বছরের বড় আনুমানিক? আমার মনে করেন আমার পিছনে আমার ভাই আরো 4টা মারা গেছে। আচ্ছা, 4টা কেমনে মারা গেল? সব ভাই বোন মিলে তো এখানে মিজান, মিলন, রোজি, শাকিল। আমি বলতেছি তো, আমি তো সংসারের সবার বড়। আচ্ছা, আমার ফিরিয়ে 4 জন মারা গেছে। 4 জনের পরে যে আমার ভাই মিলন, তখন ও আমার মা সন্তান যখন হইলে 2 দিন, 2.5 দিন, 3 দিন পরে সে মারা যেত। ও আচ্ছা, ঠিক আছে। মারা যাওয়ার তো না- আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে ভাই, আপনি যা বলছেন এখানে আপনার ফ্যামিলি থেকে অন্য কেউ আসে নাই এখানে, এটা একটা বড় ব্যাপার। আর আর আপনার বাবার সঙ্গে আমরা কথা বলছি, হ্যাঁ, কথা বলার পর আপনার বাবা প্রথম দিকে রাজি হয় নাই, এটা হচ্ছে সত্য কথা। বাবা রাজি তো, আমি এর আগেও বলছি যে আমার বাবা রাজি না হওয়ার কারণ হচ্ছে কি, আমার বাবা তো অর্থ সম্পদ দেখে আমার হতায় নামে সাপ্পাওয়ালা রেস্ট করে দিয়ে গেছে। না, সেটা অন্য বিষয়, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমরা সিনারিওটা একটু বলি আপনাকে, আপনি দেখেন মিলে কিনা। বাবা রাজি হয় নাই, মহিদ্রের দিকে আসো। শেষ পর্যন্ত আপডেট কি জানাইছি আমরা? বাবা কি বলছে? বাবা বলছে যে ওর এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে, কোনো সমস্যা নেই, ও সম্পূর্ণ তদারকি করবে এটা। মানে আপনি যেটা করবেন সেটাই বলছেন। সেটাই তারপরেও আমরা এইটা এখন ওনাকে ফোনে কানেক্ট করবো, আপনার বাবাকে কানেক্ট করার পরে উনি কি বলেন সেটা আপনারা ওই ভিতরে বসে সামনাসামনি হচ্ছে হলো কথা হবে সমস্ত কিছু, ঠিক আছে? তার আগে আপনি দেখেন আপনার বোন আপনাকে দেখলে চিনে কিনা, বা আপনি যাকে বোন মনে করে এখানে আসছেন তার সাথে কথাবার্তা বলেন, সমস্ত কিছু ঠিক আছে কিনা, তারপরে আমরা বাকিটুকু কি হয় না হয় আমরা জানাবো। আরিফ ভাই, জি ভাই, খুব ক্রিটিক্যাল আপডেট কিন্তু এটা। জি হ্যাঁ, আপনি অবশ্যই বুঝতে পারতেছেন? ক্রিটিক্যাল আপডেট। আপনি একটু রিয়াদ ভাইয়ের সাথে একটু কথা বলে সবচেয়ে আরো বেশি। কোন রিয়াদ এটা? রিয়াদ চৌধুরী, তিনি হচ্ছে ওর পাশের বাড়ি। পাশাপাশি ভাই। হ্যাঁ, তোমার সাথে কথা বলতে হবে কেন? জি, কারণ এই রিয়াদ সাহেবই কিন্তু ওই পরিবারের নাম্বারগুলো কানেক্ট করে দিয়েছিল। আচ্ছা, না সেটা ঠিক আছে, কিন্তু এই রিয়াদ তো আসলে পরিবারের ভিতরে যে এত ডিপ্লোম্যাসি এগুলো তো জানে না। জানে কি? হ্যাঁ, কেন- উনি জানেন। কেন কথা বলতে? উনি জানেন। হ্যাঁ, সবকিছু জানে। ও সবকিছু জানে। ভুল আমার হতার কারণে আমরা ভুল সংসার থেকে বঞ্চিত। আমরা উনি জানেন, সবকিছু প্লাস জানে। ওনার মা জানেন। আচ্ছা, আমি এখানে একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে যেই ডিনামিক্সের মধ্যে আপনাদেরকে নিলাম, এই ডিনামিক্সটা একটু অন্যদিকে ঘুরবে। এবং এবারের স্টুডিওতে যেটা হয়, আমি একটু শেষ করি তারপর আপনাকে বলেন এই বিষয়টা। সেটা হলো এবার স্টুডিওতে যেরকম হয় যে একজনকে নিয়ে যাই, তারপরে আলটিমেটলি হচ্ছে হলো যেভাবে গেট টুগেদার হয়, সেটার পাশাপাশি অনেককেই আমাদের ফোনে কানেক্ট করতে হবে। এবং সেক্ষেত্রে আমাকে মহিউদ্দিন এবং আরিফ ভাই এবং মহিউদ্দিন এরা দুজন সহযোগিতা করবে। সো ওরাও হয়তো আমার সাথে স্টুডিওতে পরে ঢুকবে। বলেন এবার কি বলতে চাচ্ছিলেন? আমি বর্তমানে এখন আমার মায়ের কবর যখন জেরাত করতে যাই শুক্রবারে, আরেকবারে পরের দিন 2 দিন আমি গামছা পরি যাই, আমি জেরাত করতাম, তারপর নিজের বাড়ি যাই না।
একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার বাড়ির সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দেখি আমার ভাই আজকে যেটা ফালাক দিছে হেও দিবে আসছে, কিন্তু আমার বাবার লগে সেই পরিচয় দেন। আমরা বাবার করতেছি যে লোক জীবিত যে সামনে আছে এরে বাদ দিয়ে গেছে, আমি তো ফালাকে দিয়ে গেছি আর আমার বিক্রি করে ফেলাইছে, তাহলে এই লোক আমার তা ছেড়াও দেখতে পাওয়ার প্রয়োজন না। ঠিক আছে ভাই, এইরকম কিছু আসলে আজকের দিনে আনতে চাই না, তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনি তো সব শুনছেন, আপনি পাশের বাড়ির, রাইট? কি হচ্ছিল আমাদের কথোপকথন এখানে সব শুনছেন না বসে থেকে? এগুলো পরে বলেন, যদিও বিরত থাকবে। হ্যাঁ, ওকে, বসেন। আর তোমার আম্মু বলছে কি জানো, তুমি যদি বেশি দুষ্ট করো তাহলে কোথায় দিয়ে দেবো বলো তো? বসো মা। হ্যাঁ, আমাদের কথা বলা শেষ রোজি। হ্যাঁ, এখন আমরা গেট টুগেদার পার্টে যাব। তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে, আমরা এখন বসে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা রোজি, আমি গেট টুগেদার করার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো আপনি তো হারাইছেন কত বছর হতে পারে আনুমানিক? আমার তো স্যার, আমি তো আমার বয়স বলতে পারবো না। তো আমার যখন আমি ক্লাস 8-এ আমাদের এতিমখানায় সলিং ফলে মানে কম্পিউটার শিখায়, তো ওই ম্যাডামে বলছে কি হাজেরা তোমার হচ্ছে ঠিকানা দাও। হাজেরা বলতো আপনাকে? মানে এতিমখানা আমার নামে ওখানে বিবি হাজেরা দেয়া। বিবি হাজেরা দেয়া, আচ্ছা হ্যাঁ। তো বললো যে হাজেরা তোমার হচ্ছে যে সার্টিফিকেট করানো লাগবে, হ্যাঁ, তুমি পরীক্ষা দিছো তোমাদের সার্টিফিকেট করার, কারণ আমরা এতিমখানাতে সিস্টেম আছে সরকারি কাগজ কিংবা কোনো এনজিও প্রতিষ্ঠানে মানে কোনো চাকরির জন্য হলে এগুলো সার্টিফিকেট হলে আমাদের অগ্রাধিকার থাকে। ওখানে আমাদের সবকিছু কারিগরি কাজ বলতে আপনার দর্জির কাজ, ব্লক বাটিক মানে আদারস সব শিখায়। তো সার্টিফিকেটের কথা বললো, তারপর? তো তখন হচ্ছে যে ওই যে সার্টিফিকেটে যে করবে, তখন আমার বলছে যে মানে ওই দিদি বলল যে তোমার ঠিকানা দাও। তখন আমি বিভ্রান্ত হয়ে গেছি। তো আমি বললাম যে আমি তো হারাই গেছিলাম, আমার কি কোনো ঠিকানা আছে, আমি তো বলতে পারবো না আদৌ। তো উনি বললো তুমি যেহেতু হারাই গেছো, বেবি হোমে বড় হয় না, বেবি হোমে তো বাচ্চা ওগুলো সারা জীবন সরকারি ঠিকানায় মানুষ হয়। আচ্ছা, আর তো তুমি যেহেতু বলতেছো হারাই গেছো, তো তুমি তুমি কয়তলা কোন ফ্লোরে থাকো? আমি বললাম 3 তলায় থাকি। তো তোমার আম্বিয়া আন্টির, তখন ওনার আন্দারে ছিলাম, নাম হচ্ছে আম্বিয়া। তো বলছে আম্বিয়া আপাকে যে বলো যে আন্টি আমার ফাইলটা খুলে দেখেন তো কোনো ঠিকানা আছে কিনা। দিদি হচ্ছে যে ম্যাডাম হচ্ছে যে আমি ঠিকানা চাইছে, আমার কথা বলো, কম্পিউটার দিদি ঠিকানা চাইছে, আমার ঠিকানাটা দিতে বলছে। তো আমি আবার ওই আন্টির কাছে গেছিলাম। তো দুপুরবেলা আন্টি আমার হচ্ছে যে ঠিকানা চাচ্ছে, আমি তো বলতেছি মানে সদন বলতাম আর কি, ওখানে সদনের ঠিকানার কথা উনি রেগে যাচ্ছে। তো উনি বলতেছে তুমি যেহেতু হারাই গেছো, দেখো গা তোমার কোনো না কোনো ঠিকানা থাকতে পারে। তো আমি আবার ওনার কাছে গেছি। তো উনি বললো যে হাজারা চলো তাইলে অফিসে চলো, যে তোমার ফাইল খুলি। তখন উনি হচ্ছে যে আমার ফাইলটা খুলে, তো পুলিশে জিডি করতেছে আপনার কাছে যেভাবে বিস্তারিত ঘটনাটা বললাম, তখন ওই আন্টি আমাকে পড়ে বলেছে হাজারা দেখ তুই পড়ে দেখ, তুই তো আল্লাহ দিলে ভালো আছিস, আমি তো মনে করছি তুই বেগুম। মানে উনি তখন আমাদের এতিমখানায় ট্রান্সফার হয়ে নতুন আসছে, তো উনি তো জানতো না। তা তখন আমার একটা হলুদ জামা পরানোর কাজ ছিল দিয়ে যে আপনার এই জায়নামাজ নাকি পাপুস এটার কালারের ওই মানে একটা ফ্রক পরানো, পুলিশের ছবি তুলে রঙিন। পুলিশেরও তখন হচ্ছে যে আগে যে নীল কালারের একটা ড্রেস ছিল না, এখন পুলিশের ছিল পাশাপাশি ছবি। হ্যাঁ, ওনার একটা ছবি আমার একটা ছবি, সিলমারে সরকারি সিলমার গণতান্ত্রিক বাংলাদেশ সরকার পুলিশ আপনার হচ্ছে যে অত ডিটেইল দরকার নেই, আপনি শুধু বলেন ওখানে কি পাইলেন আপনার জন্মসাল। ওখানে মানে ওখানে যা ছিল, তো ওখানে উনি লেখছে কি সাল লেখে নাই, কত সালে বয়স লেখছে খালি হচ্ছে আনুমানিক 4.5 বছর, 4 থেকে 4.5 বছর বা তার ঊর্ধ্ব হইতে পারে। এই যে 4 থেকে 4.5 বছরের বয়স আপনি হারাইছেন, এখন আপনার বয়স কত? এখন সে অনুযায়ী এখন আমার 23 চলতেছে। 23 চলতেছে, তার মানে আপনি প্রায় 18 বছর 19 বছর পর যদি আজকে পরিবার থেকে সমস্ত কিছু মিলে যায়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে এটা আপনার পরিবার হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে 18 থেকে 19 বছর কোনো চিন্তা করছেন যে আপনার পরিবারটা কেমন হইতে পারে? আমরা যখন চিন্তা করি তখন তো ভালোই চিন্তা করি সব সময়। কি আসছে মনের মধ্যে? আমার তো মানে যেগুলা ছোটবেলা মনে থাকে একটা সাজানো গোছানো সংসার বা এরকম কোনো কিছু, এগুলো আপনার মনের মধ্যে কি আছে একটু বলেন তো। আমার মনের মধ্যে মনে হয় যে আমার মানে আমার মেজো ভাইটার সাথে আমার মিল ছিল, যেটা মিলন। ও এখন ওরা কেমন হতে পারে বা মিল আছে কিনা স্যার আমি বলতে পারবো না। মানে আমার মিলের কথা বাদ দেন, ওইটা আমি দেখতেছি,
মিজানকে নিয়ে কোনো স্মৃতি আছে? বড় ভাই? বড় ভাই হচ্ছে যে আমার স্মৃতি, বড় ভাইকে নিয়ে স্মৃতি বলতে আমার বড় ভাই বিয়ে করছিল, হুম তার বউ আছে, ওনার বউটা একটু অন্যরকম ছিল। হুম। মানে আমার আম্মু মারা যাওয়ার পরে পুকুরে, আচ্ছা, একটা বড় ভাই যদি যিনি মিজান তিনি আসছে, উনি ওনার সাথে পুকুরের পানিতে আমার চুবাই ধরছে। আচ্ছা, তাই আপনি এগুলো ওনার সঙ্গে কথা বলেন বিস্তারিত, কথা বলার পরে তারপরে এটা অন্যদিকে যাবে। কিন্তু আমার এখানে একটা জিনিস দরকার, সেটা হলো যে পরিবারটা নিয়ে আপনি কি ভাবছেন, যে আপনার বাবার পরিবার, আপনার মায়ের পরিবার যদি আপনি কখনো ফিরে পান, তো সেই পরিবারটা কেমন হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তা আছে মাথার আমার মধ্যে? এখন মানে মানে শোনার পর থেকে আমার কোনো চিন্তা আছে তো না স্যার, দেন না। আগে থেকে কি চিন্তা করতেন যখন এখানে আসছেন, তার আগে থেকে কি চিন্তা হইতো, যে আপনার বাড়িতে লোকজন কেমন, বাড়িটা কি অবস্থায় আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা হইতো? হ্যাঁ, চিন্তা হতো। আমার ছোট মামা, ওদিকের পরিবেশটাও অনেক ভালো। আবার আমার বাবাও, যখন আমি বড় হয়েছি, আমার মনে আছে যে আমাদের মানে আমাদেরকে বাবা ভাই বোনের নাম শিখাইছে আমার বাবা সব সময় ওই যে জিকির করাতো। আমার বাবার মানে মন মাইন্ড খুব ভালো ছিল, যে আমাদেরকে একটু ভালো না না, আমি আপনাকে যে প্রশ্নটা করতেছি প্রিয় দর্শক, আপনারা একটু, আমি স্পেস নিচ্ছি। আজকের এই আপডেটটা আমার জন্য খুব ক্রিটিক্যাল, এবং আপনারা বুঝতেই পারছেন যে আমার এখানে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আমি বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি। এটা যারা শুরু থেকে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, কেন এটা করছি সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু আমি শেষে গিয়ে নিশ্চয়ই বলবো যে আমি কেন এটা করছি। কারণ আমাদের ইনটিউশনের জায়গাটাতে, আমাদের পারসেপশনের জায়গাটাতে আমরা কিন্তু যখন খুব কাঙ্ক্ষিত একটা বিষয় আমাদের মধ্যে চিন্তা হয়, আমরা সাধারণত সেই কাঙ্ক্ষিত বিষয়ের যে সিনারিওটা মনের মধ্যে তৈরি করি, দ্যাট ইজ মোস্টলি এক্সট্রিমলি বিউটিফুল, ওকে। কিন্তু বাস্তবতা কিন্তু অনেক সময় সেটা অন্যদিকে নেয়। তো আমি আসলে সেই জায়গাটাতে কোনো টাচ দিতে চাচ্ছি না, আমি বরং একের পর এক একটু ফেস করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই প্রশ্নগুলো, যেটা অনেকেই মনে করছেন যে এটা অপ্রাসঙ্গিক এই মুহূর্তে, আসলে অপ্রাসঙ্গিক না, অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ মনোজাগতিক যে যুদ্ধটা চলবে, আপনারা হয়তো দেখতে পান বাইরে থেকে ফেসের ভঙ্গি ঠঙ্গি সমস্ত কিছু মিলে খুব অল্পটুকু, মনোজাগতিক যে যুদ্ধটা চলে, ভেতরে যে অনুভূতিটা হয়, সেটা অনেকেরই ফেসে আসে না, এবং সেটা আসলেই খুব অল্পটুকুই হয়তো বা বোঝা যায়। তো ওই মনোজাগতিক যুদ্ধটা বের করে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম, যে কারণে হয়তো এই প্রশ্নগুলো এভাবে করার, উনি ওনার জায়গা থেকে হয়তো ওভাবে বুঝতেও পারতেছে না, উনি যতটুকু বুঝতে পেরেছে সেভাবে অ্যান্সার করেছে। তো আমি ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসি, দেখেন ওনাকে চেনেন কিনা, হ্যাঁ, তারপরে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। জি স্যার। আপনার আসলে কি দরকার পরিবারের কাছ থেকে, শুধু পরিচয় নাকি কি না, দরকার? আমার পরিচয়টাই চাই, কারণ আমি বললামই তো আপনার ভিডিওতে যে আমাকে যে জারজ বলে, আমার এই জিনিসটাই আমি। দেখেন যাকে নিয়ে আসতেছি উনি কে, চেনেন কিনা, হ্যাঁ। ওনাকে ফোনটা বন্ধ রাখতে হবে। আসসালাম, যান। এটা বন্ধ করে দাও, বসেন। রোজি, জি ওনাকে কি চিনতে পারছেন? চেহারাটা ভালো করে দেখেন। না, আমি চিনতে পারেন নাই? আচ্ছা, আমাদের এখানে আপনি একটু ডান দিকে আসেন হালকা। আর একটু, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন আমাদের এখানে, আমরা এখানে নাই, তো আপনি তো কি দাবি করছেন ওনাকে, বলেন, এটা মুখে বলেন। বোন দাবি করছেন, তাহলে আপনার কাজও ওনাকে চেনানো, একটু চেনান তো দেখি কিভাবে চেনাবেন। যদি না চেনে, আমরা তো আমাদের কাজ করছি। কি নাম আপনার? নাম জিজ্ঞেস করেন। মোহাম্মদ মিজানুর রহমান। মিজান নামে কেউ ছিল আপনার? হ্যাঁ, আমার ভাই ছিল, কততম ভাই ছিল? বড়। সবার বড়। কথা বলেন, দেখেন। আমি হয়েছি সবার বড়, পিছনে হয়েছে মেলার, সে তো এখন পাগল কোথায় আছে বলতে পারি না, সে যা 15-16 বছর নেই। তো দিয়ে রুগলটা তো ফারাক দিয়ে গেছে, মাঝে মধ্যে আমার লোক কথাবার্তা, আমার কপাল যারা টেরেট করি বাড়ি স্বীকার করে না, বলাতে পারে। মিজান সাহেব, উনি আপনাকে
চিনতে পারতেছে না, আপনি ওনাকে চেনাবেন কিভাবে সেটা আগে ঠিক করেন। হ্যাঁ, কিছু মনে আছে কিনা? বাইরে তো আপনি অনেক গল্পই আমার সঙ্গে করছেন, আগে চেনান, পরে আপনি যেগুলো বলতেছেন সেগুলো পরে বোঝানো যাবে, কারণ ওনার তো প্রথমেই মাথা ঘুরে যাবে, কারণ আপনাকে চিনতেছে না। হ্যাঁ, তো কেমনে চেনাবেন আপনি? উনি তো আপনার বোন ছিল, কিছু মনে করাইতে পারেন কিনা দেখেন। আমার মায়ের স্মৃতিগুলো মনে আছে তো এমনি। হ্যাঁ, আমার আম্মা যে মারা গেছিল, যে আমি কবরস্থানে কান্নাকাটি করতাম, এগুলো আমার মনে আছে। ধরো আমার ডাইন কপালে এই মুখে একটা তিল আছিল, না, এগুলো আমার মনে নাই। বড় একটা তিল আছিল, একবারও বড় না একবারও ছোট না, মিডিয়াম সাইজ একটা তিল আছিল, ঠিক এই বরাবর। আমরা সব ভাই বোনে হাসলে মুখ খাদ হয়ে যাব, ঠিক আমার আম্মারও হাসলে মুখ খাদ হয়ে যাব, আমাদের ভাই বোন সবাই সিরিয়াল খাদ মানে ওই যে এটাকে কি বলে? এখানে ট্যাপ করে। টোল পড়া, টোল পড়ে হয় আপনার? এটা না, আপনার হয় না? ওর তো হয় না, টোল পড়ে না। ও হাসলে না হবে, এখন না, আমার আমার হয়েছে, পরে না। আমি এখন হাসলে এখন হবে। আপনার টোল পড়ে, এটা অনেক ডিপেন্ড করে, অনেক সময় স্বাস্থ্য ভালো হয়ে গেলে অনেক সময় এই হয়ে কমে যায়। হ্যাঁ, সেটার উপরে নির্ভর করে। আচ্ছা, সমস্যা নাই, আপনি আর কি আছে এরকম মনে করানোর চেষ্টা করেন, দেখেন ওর মনে পড়ে কিনা, বা আপনিও বলেন ওনার কিছু মনে আছে কিনা, যাচাই করেন, দেখেন। বিশেষ করে আমার বোনেরা যখন কিন্তু আমি তখন এর আগে তো আমার মা জীবিত থেকে ছোটবেলার থেকে নানা বাড়ি, হুম আমি 17 বছর বয়স থেকে আমি নানা বাড়িতে। হুম আর আম্মা যখন মারা গেছে তখন আমি বাড়ি ছিলাম না। হুম তখন আমি বাড়ি ছিলাম না, এরপরে ও সরি এখান থেকে ভুল হইতেছে, আমি যখন মাঝ দিতেছি আমার মা হাসপাতাল আর এর মধ্যে যাই আমার দাদি অসুস্থ কই, কিন্তু আমার মাঝের হাসপাতাল আমাকে কাউ বলে নাই, কিন্তু হাসপাতাল থেকে আমার হাঁটি জেলে সর্বোচ্চ 4 মিনিট লাগবে, হাঁটি জেলে আচ্ছা, আমি যেখানে আছি সদর হাসপাতাল আর আমার সীমানা 4 মিনিট লাগবে শুধু হাঁটি জেলে, হুম তারপরে আমার কেউ জানে না। তো এরপরে যে আমি একজন দোকানে আসছি, বাসাতে খাওয়া দাওয়া করে সন্ধ্যে, তো আর এক লোক আসি বলে যে আমার দাদির পার্টি লোকের মধ্যে তোমার মানে শোনা পড়াই যে তোর দাদুর অসুখ একখানা যাই সাইডে তোর কিলা বলা। বাবার মায়ের মৃত্যু নিয়ে কিছু মনে আছে আপনার? মায়ের কথা তো আমার আপনার মনে আছে কোনো কিছু? হ্যাঁ, আমার আম্মা মারা গেছিল কোন এক রোজার ঈদে। পাশের একজন চাচি হয় না কে হয় আমি বলতে পারবো না, ডাক দিছে, খুলছে, তো আম্মা ডাক দিল, আম্মা না শোনাতে তখন আমার ছোট বোন আমি ছিলাম, আমার বড় 2 ভাই ছিল না, আমার বাবাও ছিল না। যেটা আপনি বলছেন সেটা ঠিক আছে। আচ্ছা, রোজার জিজ্ঞেস করেন না ওনাকে কি কি বাড়ি নিয়ে আপনার কি কি মনে আছে, কোনো কিছু মনে আছে কিনা? কোরবানির দিন সকাল ফজর নামাজের পরে মারা গেছে। কোরবানি না, রোজার। কোরবানির না রোজার? তাহলে এটাও মেলে নাই, রোজা না কোরবানি, এটা কোরবানির। কোরবানির দিন মারা গেছে। ওই যে খাড়ে মারা গেছে ওই খাড়ে আবার আমার নানুও মারা গেছে। আচ্ছা, তাহলে ঈদ ঠিক আছে, কিন্তু রোজা না কোরবানি এটা মনে নাই। আচ্ছা, হয়তো বা আমারটা আর নানু বলতে মারা গেছে রোজার ঈদের আগের দিন, মানে চান্দাদের দিন সকালে ফজর নামাজ পড়ি ওই নামাজের বিছনাতে মারা গেছে। আর কি কি মনে আছে ওনাকে নিয়ে ছোট কোন এমন কিছু বলার চেষ্টা করেন যেটা পরিবারে ও মনে করতে পারবে? আচ্ছা, আমি তো যখন, যদি আপনি আমার বড় ভাই হয়ে থাকেন, তাহলে আমি যখন ছোট ছিলাম তখন তো আপনি বিবাহিত ছিলেন। হ্যাঁ, তো আম্মা যখন মারা গেছিল তখন আচ্ছা, আপনার কাহিনীটা আমি বলি, আমার লগে তোমার লাভ মিলে কিনা। আমি তখন যেটাই তো আমি বলতেছি, বলেন। আমার সদর হাসপাতাল আর আম্মা, তখন আমার দাদি আর খোঁজ বলে নিছে দাদি অসুস্থ। হ্যাঁ তো আমি দাদিরে দেখতাম গেছি, দাদিরে দেখতাম যাই ওই টাইমে দাদি আমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে, আমি তো আর এটা তখন কিছু জানি না। হ্যাঁ এরপরে যে আমি ওখান থেকে অনেক পালাইছি, রাত্রের বেলা এই ডগি ধরছি, মানে পগার ধরছি, আমরা তো বল বিলি ধরছি। এরপরে আমাকে ধরিয়ে নিয়ে রাত্রে বিয়ে টিয়ে হয়েছে। এরপরে এখানে যা কিছু কাটছাড়ি তারা মার ফুট, মানে আমার দাদি আর বাপ জড়িত, নাহলে পরবর্তীটা আমার বাপ কেন মিজান ভাই, আপনার লাইফের স্টোরিটা ইম্পর্টেন্ট, কিন্তু এতটা ইম্পর্টেন্ট না। কিন্তু বলার পরে তো মানে এর যে সহজ হওয়ার জন্য বলতেছি। আচ্ছা, ওনার যেগুলো মনে আছে সেগুলোর সাথে মিলে কিনা একটু দেখেন, উনি কনফিউজ হয়ে যাবে অনেক বেশি। কি যেন বলতে চাচ্ছিলেন বলেন তো, বিয়ের পরে? হ্যাঁ মানে আমার আম্মা মারা যাওয়ার পরে যে ওই ভাবিটা ছিল, হ্যাঁ তো পুকুরে যখন গোসল করতে গেছিলাম, মানে আমাকে পানির ভিতরে চুবাই ধরছিল, মানে প্রায় মানে না ছাড়লে আমি মারা যেতাম। তো আমার পাশের এক ঠিক আছে, ঠিক আছে, জানতেন আপনি? নিয়ে বিচার হয়েছিল, আমার বড় ভাই বলছে আমার বোনকে যেহেতু মেরবে, আমার মা নাই, তুমি হচ্ছে যে মা। এখন ঘটনাটা তাহলে আপনার মনে থাকার কথা, কি হয়েছিল উনি বলুক, আপনি দেখেন মেলে কিনা, বলেন এবার। যখন আমি তখন ম্যাচ দিছিলাম, হ্যাঁ আমার মা তখন জীবিত, আমি বিয়ে করছি,
আমার বাবা হতাইছেন বিয়ে করে। না, আপনি তো একটু আগে বললেন যে আপনার মা মারা যাওয়া অবস্থা পরে আপনি বিয়ে করছেন। মা মারা যাওয়ার তাহলে নানি- হাসপাতাল, হ্যাঁ, বললাম না মা হাসপাতাল, আমার দাদি অসুস্থ হয়ে আমার নিচে নিয়ে তখন বিয়ে করেছি। আচ্ছা, বিয়ে করাবার পরে এর পরে যে আমি এখান থেকে আসি রাত্রে, আবার ওই রাত্রে চলে আসছি। হ্যাঁ, আসি তখন এরা আমার মানে বিভিন্ন ব্যবহার করছে, করার পর আমি হাসপাতালে যে মারা দেখছি, মারা দেখার পর সদর হাসপাতালে ডাক্তার বলে যে ডাক্তার মদর হোসেন বড় মেয়ে কয় যে তোর আম্মা বাঁচবে না, চাচ্ছে বলা তোমার টাকা টাকা না নিয়ে। এটার একটা বড় স্টোরি যারা ইয়ে করেন, এটা আজকে আমি যেহেতু অনেক র প্রেজেন্ট করতেছি সেই জন্য একটা বড় জিনিস আপনাদেরকে বলি। ইটস এ ভেরি টেকনিক্যাল টার্ম। কারো কারো স্টোরি বলার প্যাটার্নটা এরকম যে কোনো একটা কোয়েশ্চেন যখন আপনি জিজ্ঞেস করবেন, ও সে প্রাগৈতিক হাসিক আমল থেকে শুরু করে। হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল, দেখবেন যে একজন মানে এই উদাহরণটা এভাবেই দিচ্ছি কারণ ওখানে যেটা ঘটেছে সেটাই, যে চোরকে ধরা হয়েছে, চোরকে কীভাবে ধরলা তাকে সে জিজ্ঞেস করতে চাচ্ছে, ততবারই সে শুরু করতেছে ঘরে ছিল না কেরোসিন, ঘরে ছিল না কেরোসিন, এখান থেকে শুরু করতেছে অনেক বড় স্টোরি, কিন্তু সে ওই জায়গাটায় আসতে পারে না। দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। হ্যাঁ, আমি যে বারবার ইন্টারাপ্ট করতেছি একটাই কারণ, সেটা হচ্ছে ওনাদের স্টোরি বলার ধরনটা হচ্ছে একটু হিস্টোরি বেসিস, ওনারা অনেক দূর থেকে শুরু করে, টু দ্য পয়েন্টে আনতে পারতেছি না, এবং সেই জন্য আমাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে। এটা আপনাদের একটু সহ্য করতে হবে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আপনারা একটু সহ্য করবেন প্লিজ। আপনি আমাকে শুধু একটু বলেন যে বিচার করার সময়টাতে আপনার কি মনে আছে যেটা ওনার মনে পড়তে পারে, এত অতীতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তখন তো মনে করেন আমি মাছ দিয়ে আসছিলাম, মাছ দিয়ে যখন আসলাম, আমার এক দাদি আমার বলতেছে এরে তোর ওয়াইফে তো আমাদের পাশের বাড়ি গোসল করতে গেছে, চাউল দিতে গেছে তখন আর বন্ধুটা গেছে, যাওয়ার পরে গেলে দুষ্টামি করে, বনে বনে দুষ্টামি করে। তো এই করার আর বোন ছোটটা কিন্তু তখন মানে অতিরিক্ত চালাক, এই দুষ্টামি করি ওরে পানি মানে আর ওয়াইফরে পানি মারছে, মারি দি হে দড়ি ছড়িয়ে আইছে, এ রয়ে গেছে ছোটটা, বড়টা রয়ে গেছে, হে একটু তখন ওদা টাইপের আছিল। তো এরে মেলামারি পানিতে ফালাই দিয়েছে, ফালাই দেওয়ার পরে ফালাই শেষ চলে যাইছে অলরেডি। তো আমাদের পাশাপাশি আমাদের মামতো ভাই যে রিয়াদ বলতাম, রিয়াদের চারটা ভাই, ওর বউ ওটাই তারপরে যা উঠেছে, উড়েই এরপরে যার আব্বারা বলছে, তারপর আমার বাড়ির লোকজনেরও বলছে, তখন এরা বলছে যদি এর ভাই যদি জানে তাহলে তো এই মহিলার অস্তিত্ব থাকবে। আপনার ভাই ছিল না তখন বাড়িতে? না, তারপরে ভাই জানার পরে ভাই কি করছিল? ভাই বিচারে ছিল কিনা জানি না। আমার বাবা তারপরে ওই এলাকার মানে জানাশোনা মানুষকে ডাকছিল, ডাকে পরে আমার এখন মনে পড়তেছে না ওই জায়গায় ছিল কিনা। তারপরে আমার ভাবি চলে গেছিল। তো আমার ভাই যখন হচ্ছে আমার নানা বাড়ি নিয়ে যাচ্ছিল, ভাবির বাড়ি এসে তখন ভাবির একটা বাচ্চা হয়েছে, ছেলে না মেয়ে আমি বলতে পারবো না। তো বলছে যে তোর ভাবির সাথে যাই দেখা করে আয় আর বাচ্চা টাচ্চা আদর কর আর বাড়ি যাবার কথা বল। তো উনি ভাবি করে ডাক দিছি, কিন্তু ফিরে তাকায় নাই। বলছে কয়েকবার ডাকবি, যদি না টাকায় তাহলে চলে আসবি। ভাবির নাম মনে ছিল? না, ভাবির নাম মনে নেই। তা আমি চলে আসছি, তখন আমি আমার ভাইয়ের সাথে করে চলে যাচ্ছি, তখন হচ্ছে যে আমার ভাবি ডাক দিছে। তখন আমার ভাই বলতেছে যে তুমি তাকাবি না, তুই তাকাবি না। ওই ভাইটা কে ছিল? বড় ভাই। এই মিজান, এখন আমি এই নাকি না? চিনতেছি না, মানে আমার যখন আমার ছোটবেলা ছিলাম আমার স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল। আমি না, আমার ভাই মিলন। না, মিলন না, বড় ভাইয়ের সাথে যাচ্ছিলাম। আমি আমার ওয়াইফের যখন এখানে বেজাল হয়েছে এর থেকে চলে গেছি, আমি এমনি একটু জিদ্দি টাইপের, আমি শুধু আমাদের এখানে মাইদ্য হয়েছে তারে আমার স্যান্ডেল দিয়ে। মিলন কোথায় আছে এখন? মিলন এখন নিখোঁজ, এই যে মাথা খারাপ, এবার রুজি রোজগার করতো, এক বেকারের চাকরি করতো। তখন কেন আমার এখন ইতিহাস ওগুলো। আপনার কোনো ভাই কি হয়ে মারা যেত আপনার? না, এগুলো তো দাঁড়ান এক মিনিট, এরকম ছিল যে পরিবারে যে আপনার অনেকগুলো ভাই বোন মারা গেছে আপনার জানা মতে? না, আমার শেষ ভাইটা হওয়ার পরে আমি যত দিন ছিলাম কোনো ভাই বোন মারা যায়নি। আচ্ছা, আপনার মেমোরিতে এটা নাই? না, আর আমার ছোট ভাইটা হওয়ার পর আমার মা কি অসুস্থ কি না আমি এটা এতটুকু বলতে পারবো না, কারণ আমি বেশিরভাগ মামার কাছে থাকতাম। ছোট মামা আমার খুব আদর স্নেহ করতো। আমার হচ্ছে যে মার কাছে নাই, মামার কাছে আমার থাকা লাগতো, দুইজনে যে কোনো একজন। আমার আম্মা যখন মারা গেছে, আমার শাকিল বললাম যে ছোট ভাইটাকে কারো কাছে দিয়ে দিছে, এখন কি দিদি পালক কিনা কি আমি বলতে পারবো না, ভাইটাকে আর দেখি নাই। আর এই তো। আর কোনো ঘটনা কি আছে যেটা আলটিমেটলি হচ্ছে ওনার মনে পড়বে, বা আপনার ছোটবেলায় এমন কোনো কিছু আছে যেটা ওকে মনে আর আমার আম্মা মারা গেছিল যখন, তখন তো একটা সংসারে টানাসরা, দুজন সবই ছোট ছোট, বড় ভাইরা বড় বড় ছিল, বড় ভাইটা চাকরি করতো, কিন্তু কিসের করতো আমি বলতে পারবো না। কোনো আমাদের জন্য আমার আর আমার বোনের জন্য মিলমিল জামা কাপড় আনতো। বাবার কোনো ছবি আছে? বাবার ছবি আছে, ওনার 10 বছর আগের একটা ছবি আছে বললো। দাও তো একটু।
কথা বলেন না, আরো কিছু বের কর। তো হ্যাঁ? আমার এক জায়গায় আমি তো জিজ্ঞাসা করতাম। সেটা কথা না, আপনি আরো কিছু মনে করাতে পারেন কিনা ওকে, দেখেন একটু ছোটবেলায় বাড়ির সিনারি কোনো কিছু মনে আছে নাকি? আপনি একটু ছোটবেলায় বাড়িটা কেমন ছিল আপনার কিছু মনে আছে? তার আগে আপনি এটা বলেন। হ্যাঁ। বাড়ি উনি দেখেন বাড়ির কি মনে আছে ছোটবেলায় বাড়ির, ওনাকে একটু বলেন তো। আমাদের ঘর কোন সাইডে ছিল? ওনাকে ওকে জিজ্ঞেস করেন, আপনি বলেন ও মিলাক। আমাদের ঘর ছিল আপনার পূর্ব পাশে 2 চিল্লা টিনের ঘর। আর কি ছিল? তারপরে আপনার উত্তর পাশে আমাদের সুপারি বাগান, নারকেল বাগান, সিরিয়ালে গাছ। হুম এই সুপারি বাগান, নারকেল বাগান এক সিরিয়ালে, আর অন্য কোনো গাছে গাছ নাই। হুম আর আপনার ঘর থেকে বাড়লে পশ্চিমে তাকালে 2টা বড়ি গাছ আছিল, একটা বড়ি গাছ আর একটা আম গাছ আছিল আপনার দক্ষিণ সাইডে। হুম বড় বড় লম্বা লম্বা আম ধরতো। হুম এ পাশে আম গাছ আছে কিন্তু বড়ে দাঁড়ান উনি শেষ করুন, তারপর বড়ি গাছ পশ্চিম কর্নারে, হ্যাঁ। ওই গাছের লগে বাঁধেন। আর কিছু আশেপাশে? আর আশেপাশে এরপরে তো সব ঘর, বাড়ির ভিতরে সবার ঘর। সবার ঘর। ঘরে আর মাঝে মধ্যে বেজার সৃষ্টি হইতো, শুধু আমাদের আম গাছ এটা নিয়ে আম উঠলে পাশের ঘরে লাগুক, তখনই বেজার সৃষ্টি করতে। শোনেন এখানে রোজি, আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনাকে চুপচাপ বসে থাকলে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকলে শুনলে হবে না। না। আপনি ওনাকে জিজ্ঞেস করে কিছু বের করতে পারেন কিনা দেখেন, যে কাজটা আমি করতেছি। আপনি জিজ্ঞেস করেন, আর বাকি তথ্য কি মিলছে না মিলছে সেগুলো তো আমি আপনাকে পরে বলতেছি। জি। এখানে মিলছে বলেই উনি আসছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার মেমোরি থেকে ওনাকে একসেপ্ট করার ব্যাপার আছে। জি জি। সো আপনার ভিতরে আপনার তো অনেক কিছু মনে আছে, যে একটু আগে আপনি আমাকে শরীরের কোন একটা কাটা দাগ নিয়ে কিছু নিয়ে বলতেছিলেন, সেটা নিয়েও আপনি কিছু এখন পর্যন্ত বলেন নাই। সো ভিতর থেকে এগুলো আসতে হবে। উনি মনে করেন যে আপনি যাচাই করে নিচ্ছেন, তো আপনার যা ওনাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার পরে যদি আপনি বলেন না কোনো কিছু, আপনি যেটা করেন আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে এইটা কেমন ছিল, ওইটা কেমন ছিল, উনি যে উত্তরটা দিবে সেটা আপনার সাথে মেলে কিনা এটা দেখেন। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি, জি। তো জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি তো ছিলাম মামার কাছে। হুম। তো আমি কিভাবে যে ফুফু বললাম, ওনার কাছে গেলাম কিভাবে? এটা হইছে যখন আমরা মারা যাওয়ার পরে, হ্যাঁ। আমরা মারা যাওয়ার পরে যাই মার খালতো বোন, ফুফু না, আচ্ছা, মার খালতো বোনের বার নেওয়া হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে। তখন কইছে যেখানে কদিন বেড়াইব, তো বেড়াইবার কথা কই নেওয়া হয়েছে। তো চট্টগ্রামে বলছে, কিন্তু আমার যে পুলিশের জিডিতে যেখান থেকে আমাকে পাওয়া গেছে, এটা তো যে আপনার বাসার থেকে বেশি দূরও না, কিন্তু আমি গলি ছিল বিদায় আমি যে যেতে পারি না, যেহেতু আমি ছোট। তো ওখান তো আপনার নোয়াখালীর ঠিকানা দেওয়া ছিল, যদি চট্টগ্রাম হয়ে থাকে তাহলে তো এটা চট্টগ্রামের ঠিকানা হবে। সেটাই তো আমাদের ব্যর্থতা। তো দুর্বল জায়গা তো আমার ফিতে। না, যেহেতু খালার বাড়িতে যে আমাকে মানে কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, তাহলে ওই জায়গাটার স্থান আপনি বললেন যে চট্টগ্রাম, কিন্তু আমার জিডি করে যে পাওয়া গেছে সেটা যে আমার নোয়াখালীতে। সেটা আমি বুঝাই। সেটা আপনার যদি চিটাগাং থেকে আসতে গেলে আগে ফেনী পড়বে, ফেনী পড়লে তারপর নোয়াখালী, তারপর কুমিল্লার পরে ঢাকা, এভাবে না। তো এতটুকু ডিফেন্স করে তো আমি চট্টগ্রাম থেকে নোয়াখালীতে আসতে পারি না, যেহেতু চিটাগানের পরে হবে ফেনী, তাহলে ঊর্ধ্বে আমি ফেনীতে যাব, আমি তো আর নোয়াখালীতে যেতে পারবো না। আপনার জিডিতে কি লেখা ছিল? নোয়াখালীর ঠিকানা। এমন কি হতে পারে যে জিডিতে আপনাকে জিজ্ঞেস করছে আপনি নোয়াখালীর নাম বলছেন? না, মানে ওখানে একবার স্পষ্ট লেখা, এই বাচ্চাটা, যেহেতু আমি ছোট ছিলাম, হ্যাঁ, এই বাচ্চা আমার তো বললাম না, ওই যে মেলার ভিতরে হারাই গেছিলাম, তার চেয়ে বেশি ধাক্কা দিয়ে একটা অন্য গলিতে চলে গেছি। যদি যে গলি থেকে বের হয়েছি ওই গলিতে ঢুকতাম তাহলে তারা আপনাকে পাওয়া গেছে নোয়াখালী থেকে? জি। নোয়াখালী থেকে আপনাকে চিটাগাংয়ে নিছে? হ্যাঁ, নোয়াখালী থেকে আপনাকে চিটাগাংয়ে কেন নিবে? চিটাগাং এতিমখানায় আমার জিটি করে ভর্তি করছে। এটা কি নোয়াখালী থেকে? এটা নোয়াখালীতে কোনো এতিমখানা ছিল না? সেটা আমি বলতে পারবো না, আমি কখনো। এইখানেও একটা মিস্ট্রি থাকুক, এইখানেও একটা কোশ্চেন আছে, যে সেটা হচ্ছে নোয়াখালীতে পাওয়ার পরে চিটাগাংয়ে নিয়েছে, হতে পারে নোয়াখালী অধ্যুষিত ওই এলাকাতে যাদেরকে পাওয়া যায় তাদেরকে চিটাগাংয়ে নেয়, এটা একটা লজিক হতে পারে। হ্যাঁ। আরেকটা হতে পারে যে নোয়াখালীতেই ব্যবস্থা ছিল বা আশেপাশে কোথাও ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে আপনাকে নেয় নাই, হতে পারে। এটা আমি বলতেছি দুইটাই হতে পারে। তাহলে কেন নেয় নাই? এটা ওখানে প্রশ্ন করলে জানতে পারবো। এমনও এই জন্যই বলতেছি যে এমনও তো হতে পারে যে আপনাকে আসলে চিটাগাংই পাওয়া গেছে। হ্যাঁ, না চিটাগাং, কিন্তু সেখানে হয়তো, সেই জন্যই বলতেছি আমি আপনাকে, হতে পারে। আমি বলতেছি না আপনার মেমোরিতে যেটা আছে সেটাই পারফেক্ট, এখানে আমরা যেহেতু মেমোরি নিয়ে কাজ করি, সেগুলো একটু ফ্লেক্সিবল হইতে হবে। হ্যাঁ, জি জি। এটা আরেকটা যেটা হচ্ছে যে ধরেন আপনাকে পাওয়া গেল চিটাগাংয়ে, সেখানে চিটাগাংই রাখছে বা চিটাগাংয়ের আশেপাশে কোথা থেকে পাওয়া গেছে, কিন্তু আপনি হয়তো নোয়াখালীতে বলেছেন, আপনার বাড়িতে নোয়াখালীতে। বাড়িতে নোয়াখালী। এইটা একটা ব্যাপার, কারণ হয়তো জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়, সেখানে হয়তো আপনি নোয়াখালী বলেছেন, সেখানে হয়তো নোয়াখালীতে লিখেছে। এখন ওখানে যদি বলা থাকে যে না ওনাকে নোয়াখালীতেই পাওয়া গেছে,
ওটাই লেখাচ্ছি, এই লেখার জায়গাটাতে আমি কিছু বলতে পারবো না, কারণ লেখা যা তাই। সেজন্য তো জিটিটা আমি করতে জিডি ইজ পারি। নট ফ্যাক্ট, জিডি আপনি একটু পরে যাচাই করে নেবেন। আর আপনি আজকে সবচেয়ে বড় জিনিস যাচাই করবেন, সেটা হচ্ছে মেমোরিতে আপনার কি কি জি। আছে, স্মৃতিতে কি ও কি তো আছে। আমি মানে ওখানে লেখা আছে কাগজে স্পষ্ট, কারণ আমি নিজে পড়ছি, তো লেখা আছে যে এই বাচ্চাটার মুখে যা যা বলছে বয়ান আমি তাই লিখছি। তো এতিমখানায় আপনার হচ্ছে যে মুখের যে কথার রেকর্ডটাও দিছিল, কিন্তু রেকর্ডটা আমি কখনো শুনি নাই, দেখিও না, যেটা সত্যি নাই নাই। আপনি এগুলো আরো পরে গিয়ে শুনেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা যখন হারায় যায়, এই হারায় যাওয়ার পরে একটা বাচ্চার মানসিক অবস্থা কি থাকে আর জিজ্ঞেস করলে সে কি বলতে পারে, সেটা আপনি এখন জাজ করে নিন। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 6 বছর পড়ছে। তো ওই যদি হারায় গিয়ে যদি আল্লাহ না করে কোনো কারণে ওকে জিজ্ঞেস করে, ও তালগোল ঠিক রাখতে পারবে? আপনি বলেন। না, সো এগুলো অনেক পরের বিষয়। আপনি ওনাকে পরিবারের যে কোনো একজন ক্লু মনে করেন, ক্লু মনে করে আপনি ওকে জিজ্ঞেস করেন, যাচাই করেন। এটা আপনার জন্য একটা সুযোগ, যে জি, সুযোগটা জি। লাখ লাখ মানুষ করে দিছে। বয়স হ্যাঁ। 4 বছর না, তখন আরো বেশি। বেশি। বয়স তখন আরো বেশি। কত বছর বয়স? ক্লাস 1 উঠতো তখন। না, আমি তো কোনো পড়াশোনা বন্ধুরা ক্লাস 1 উঠতো, স্কুলে ভর্তি হইতো। আর ভাই মিলন মিয়া নিত, না। তার লগে লই যেত, আবার আইত নিত। শোনেন, না জানে আপনি কিছু বললেন না, উনিও সব কনফিউজ হয়ে যাচ্ছে, আপনিও কনফিউজ হয়ে যাচ্ছেন। আমি তো সংসারটা তখন তো আমার মাধ্যমে চলতো। আমি 2 বোনই ক্লাস 1-এ পড়তো। না, আরেক না। বোনকে? আর মনে হয় যেটা বর্তমানে ওই বোনের ছবি বের করো তো একটু দেখি। আমি এগুলো সব দেখতেছি আপনাদের সামনে, একের পর এক আমি আনবো। আমি আগেই বলেছিলাম দিস ইজ ভেরি ক্রুশিয়াল এপিসোড। হ্যাঁ, আচ্ছা, এবং এটা রেজাল্ট কোন দিকে যাচ্ছে আমার আপনারা মা বুঝতেই মারা পারছেন। যাওয়ার পর তো একটা মানে বাসা, এরা ওর লগে যাইতো আর আইতো, আর মিলনও হয়তো সরাসরি হয়তো। বোনরা দেখলে চিনবেন? এখন বলতে পারবো না, ছোটবেলা যে ছবি হয় হয়তো চিনতেও পারি। কার জন্য ছোটবেলার ছবির কথা বলতেছিলা? ছোটবেলা না, ওনার 10 ছোটবেলা বছর আগের ছবি বোন আছে, রুবি সেটা যেটা, বললাম। দাড়ি এর ছাড়া মুখ ওটা কিরকম ছবি। ছিল? হুম। ওটা বলতে মানে মনে হয় যেন গায়ের রং ফর্সা, কিন্তু কেমন দুজনে তো ছোট ছোট ছিলাম, বলতে পারেন। মার চুল এমনি কোকড়া ছিল, ফর্সা ছিল, এতটুকু মনে আছে। আর কোনো ঘটনা? আর ঘটনা বলতে ওনাকে জিজ্ঞেস যেহেতু করেন, হ্যাঁ। আমার আম্মা মারা যাওয়ার পর আমার কিন্তু আপনি বড় ভাই যদি হয়ে থাকেন, তো এক বাসা দিয়েছিলাম, আমি ওখানে মন বসে না দেখে ওখান থেকে কিন্তু চলে আসছিলাম। তা তারা কিন্তু ফোন দিয়ে মানে খবর দিয়ে পাঠায়া পরে। এটা আপনি কেন ওনাকে বলে দিচ্ছেন? আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আপনি কোনো সবকিছু মানে প্রশ্নের উত্তর বলে দিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে তো হইল না। আমি আপনাকে বারবার কি বোঝাচ্ছি, আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কোনো একটা বাসায় দিয়েছিলেন কিনা, তারপরে উনি ঘটনাটা বলুক, সেটা আপনার ভিতরে তো আছে, আপনি মিলানোর চেষ্টা করেন। এটা আমি বারবার বোঝাচ্ছি। আজকে আমি নিজেও টেম্পার লুজ করবো, বিকজ দ্য সিস্টেম ইজ নট ওয়ার্কিং। অ্যান্ড এটা হইতে পারে, মাথায় রাখতে হবে যে আমরা যা দেখি তার বাইরে অনেক কিছু হওয়ার সুযোগ আছে। এরা দিছে, আমি বলি, হ্যাঁ। এরা দিছে আমার হ্যাঁ মার খালতো বোনের খালতো ভাইয়ের বাসা। হ্যাঁ না, অরিজিনাল নানার বাড়ির থেকে, মানে বাড়িটা পাশাপাশি, বেশি দূরত্ব না, হয়তো 2-1 বাই গ্যাপ। এখানে শহরে যেখানে বিল্ডিং গুলো পাশাপাশি না, এরকম পাশাপাশি। আর যে বলছে যে এতিমখানা, তখন এখানে মাছ দিয়ে এতিমখানা ওদেরই আছে, ওদেরই এখনো বর্তমানে 2টা এতিমখানা আছে, আর তখনও ছিল। আপনাকে যে প্রশ্ন করছে প্রশ্ন উত্তর দেন, আমি বুঝি না, এ কি বুঝবো? ওখানে কাজ করার জন্য দিছে। যে না, তারও আগে হ্যাঁ, আমি বলি ওখানে দিছে কাজ করার জন্য, শুধু এর না, এরে দিবার আগে আর ভাই মিলনরে দেওয়া হয়েছে। আচ্ছা, মিলন যখন 1 মাস না 1.5 মাস থাই, আবার মিলন চলে যায়, তখন একটু লারও বের হরে, হাতে চলে যায়, আর একখানে বেকারে ঢুকে গেছে। আচ্ছা। কিন্তু এগুলো তো আমার বাবাই দেয়, আমার বাবাই দিয়ে টাকা দাঁড়ান ভাই, আপনাকে যে প্রশ্নটা করে সেই প্রশ্নের উত্তরটা দেন। উনি এত বছর পরে উনি নিজেও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। ওনার মনে থাকতে পারে এরকম কোনো কিছুর উত্তর দেন, উনি যেটা জিজ্ঞেস করে সেটাই শুধু বলেন। হ্যাঁ, এখন পর্যন্ত আমি দাঁড়ান, আপনি আমাকে ফলো করেন, আমি কি বলতেছি সেটা আপনারা নিচ্ছেন না, দুজনই কেউ নিচ্ছেন না, যে কারণে জটিল হচ্ছে বিষয়টা। আপনি একটু আগে যে প্রশ্নটা করছেন না ওনাকে, এরকম আর কি মনে আছে, এরকম প্রশ্ন করেন। জোর করার দরকার নেই, ভিতর থেকে আসলে করেন। হ্যাঁ, আর কিছু আছে কিনা? না, আমার তো আর কিছু মনে করতেছে না। মনে পড়বে কিভাবে? আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই তো আপনি ওনাকে এখন পর্যন্ত জিজ্ঞেস করেননি, যেটা উনিও বাইরে বলছেন, আপনিও বাইরে বলছেন। কি বলেন তো সেটা? আচ্ছা, আমি তো হচ্ছে ছোটবেলা থাকতে আমার কি কোনো মানে পাশের চাচি হবে না কি হবে আপনি বলেন না, তথ্য বলেন না, আপনি জাস্ট জিজ্ঞেস করেন যে এরকম যে আমার ভিতরে মানে তখন ওই কোনো কি আমার ঘটনা ঘটছিল? না, এটা হয় নাই। আমি একটু সহজ করে দিই, যেহেতু আমি দুজনের বিষয়টাই জানি। ওনার শরীরে কি কোনো দাগ আছে, যেটা আপনার জানা ঘটনা, কোন একটা ঘটনা হতে পারে বা দুর্ঘটনা হতে টাকা আছে, শুধু এটা আমি 2 বার সাঁতারি করার কারণে একটা সিবা দিয়ে পাশের চিংড়া দিয়ে গুঁতো দিছে, উপর ফাড়ে ছিদ্র মাংস ইয়ের লগে চলে আসছে। হ্যাঁ। আপনি বুঝছেন কেমনে কোশ্চেন করতে হয়? জি। এটা মিলছে?
হ্যাঁ এই যে আমি বাইরেও একজনের সাথে মিলেছি, আপনার ভিতরে এসে মিলেছে, আপনারা 1 ঘন্টা ধরে কথা বলতেছেন, কিছুই বের করতে পারেন নাই। তো ভাই উনি যদি এই বাঁশের কঞ্চিতে গুতাতে এতক্ষণ বের হয়েছে, এরকম আরো অনেক কিছু আছে আপনার জীবনে যেগুলো আপনি একটু জিজ্ঞেস করেন, আমাদের দর্শক আছে। আমার বোনের মধ্যে 2 বোনের মধ্যে মারা এই তখনই আমি কিন্তু এই একটা যে আর কোনো বলে ভাই বোনেরা আমি মারিনি এই বিষয়ে। সে দাগ আছে এখনো? হ্যাঁ আচ্ছা, দাগটা দেখবে উনি, আবার আমিও যাই ওনারও যাচাই করার দরকার আছে। উনি তো যাচাই করেই এখানে আসছে। জি এরকম আর কি কি আছে যে এই যে আমি বললাম এভাবে যে শরীরে আর কোনো চিহ্ন আছে কিনা, উনি অ্যান্সার করলো। এরকম আর কোনো কোনো ঘটনা আছে কিনা যেটা ছোটবেলায় ঘটছিল, ওনার মনে থাকতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে, বোন অন্য ভাই বোনকে নিয়ে দুই বোনের ভিতর কেউ কি কখনো হ্যাঁ হ্যাঁ বলেন না, আপনি আমাকে চিন্তা করেন না, আসে যেভাবে সেভাবে বলেন। মানে পানিতে পড়ছে কিনা, মানে কে পড়ছিল? পানি ভিতরে বোন বড়টাই হচ্ছে, ছোটটা না। না ছোটটাই পড়ছে, রবি নানার বাড়িতে মামার বাড়িতে গেছিল। তাহলে সেটা আমি হয়তো মনে নাই। আচ্ছা হ্যাঁ হচ্ছে, এভাবে বলেন, এভাবে আরো কি কি মনে আছে একটু জিজ্ঞেস করেন। আর কারণ আমি তো তখন সংসারের থেকে অনেক দূরত্বে। হ্যাঁ এটা অবশ্যই সত্যি। এই তো আর তো স্যার মনে আমার পড়ছে বাবার না। সাথে আমার তখন থেকে মিলমিশ থাকতো না, এটা নিয়ে আমার আমার মারধর করতে আমার বাবা। আচ্ছা আপনার আমার যে মিজান বড় দুই ভাইয়ের দুই ভাইয়ের ভিতরে যে সুপারির বাগান বললেন, আমরা অনেক সুপারি গাছ আছে, তো বন্ধুদের নিয়ে সুপারি টুপারি চুরি করা বা এটা সুপারি চুরি করতাম, রাতের নারকেল চুরি, আমরা রাত্রে সিন্নি রাখতাম, রসের সিন্নি। হ্যাঁ মিলছে। এরকম আরো অনেক কিছু মিলবে, জিজ্ঞেস করতে থাকেন। বন্ধুরা মিলে নারকেল হাঁটতাম, আবার আমাদের বাড়ি তখন আর মা থাকতে খাওয়াইতাম, আর আমার তখন অসুস্থ আছেন না। সুস্থ আর ছিল। আমার শুধু এটাই জিজ্ঞেস, যদি কেউ সরা জিনিস হয় তাহলে আমার এখানে ঢুকাইবে, আর যদি সদ্ভাবে আনো তাহলে ঢুকাইবে। তো আমরা যে আমি সরা আনতাম এটা আমরা বাড়ি ঢুকাইতাম না। আর যে সময় সদ্ভাবে মনে করেন আপনি রস দিতেছেন, আমি চাউল দিতেছি, এইভাবে তাহলে বাড়িতে ছোটবেলায় আমরা যেসব করি পিকনিক টিকনিক, এটা মিলছে? হ্যাঁ দেখেন আরো মিলবে, জিজ্ঞেস করতে থাকেন, আর কিছু মনে করতে পারেন কিনা। তারপরে আমার এক দাঁড়ান, আপনি আপনার কাছে শুধু উত্তর দেয়া, উনি মনে করুক জিজ্ঞেস করে করে, আগে আপনি ইয়ে করেন না, কারণ আপনি তো ওকে বোন হিসেবেই আসছেন, ও যাচাই করে নিক। আর হলো আমাদের বাড়িতে কোনো কি পশু টশু মানে পালতো? ছাগল গরু এগুলা পালতো। গরু তো না, ছাগল। ছাগল পালতাম, গরু তো আমাদের আসলে তখন। আমি তো দেখি না। যদি মনে না থাকে তাহলে আপনি যদি সন্দেহ পোষণ করেন তাহলে প্রশ্নের উত্তর দিবেন না, যেটা আমি মনে করতে পারছি না, তাহলে ও কনফিউজ হয়ে যাবে আরো বেশি। হ্যাঁ এটা এটা করেন না, খুব টেকনিক্যাল আসলে। আর আমার বাবা মানে সংসারে দেখা যাচ্ছে কৃষি কাজ ছাড়া কি আর কোনো কাজ করতো? রাত্রের বেলায় কোনো হ্যাঁ দাঁড়ান, রাতের বেলায় কোনো কাজ করতো? রাত্রবেলা মাছ দেখতো শুধু, হ্যাঁ কোচ দিয়ে ডালা শিয়ার করতে হয়। হ্যাঁ হ্যাঁ এটা মিলছে। মিলছে? এরকম আরো অনেক কিছু মিলবে। আর কি কোচ দিয়ে ডালা শিয়ার করার পরে আমার ভাই যে 2 জন আছে, 2 জনের মধ্যে কাউকে মারতো কিনা বাপে। এইটার কি ওরা ঘুম থেকে তুলে দেন, তারপরে আপনাদের 2 ভাই সামনে রেখে মার দিছে, ওকে মনে করতে পারবে? এটা না দিনে মারতো, রাতে মারতো না, দিনে মারতো। না এটা দিনেই বলতে মারতো, পারবেন না। এটা বলতে পারবেন না। বাপ কেমন ছিল এটা বলেন তো? আমার বাবা উঁচা লম্বা ছিল, কালো। মানুষ হিসেবে কেমন ছিল? কোনো ঘটনা আছে কিনা বাবার সঙ্গে? মানুষ হিসেবে এমনি আমাদের দুই বোনরাই তো বাড়ি থাকতাম, বড় মেজো ভাইটা মেজো ভাই থাকতো, বড় ভাই থাকতো না। রাগ ছিল খুব, মানে আমার ছোট বোনটাকে বেশি ভালোবাসতো। আচ্ছা, আর বাপের সাথে কোনো ঘটনা আছে আপনার? বাপের সাথে ঘটনা বলতে তো বললাম না, সবসময় বাবা মানে ওই যে যখন একটু কথা বুঝ জ্ঞান হতো, তো ওই যে বাবার নাম ভাই বোনের নাম এভাবে শিখাইতো, হাত ধরে হাটে নিয়ে যেত। এটা তো সব বাবাই করে। শোনেন, এখানে আপনার এই ফ্যামিলি থেকে উনি ছাড়া আর কেউ আসে নাই, আসতে পারে নাই, সিচুয়েশনাল বিষয়টা এরকম। হ্যাঁ, এখন কি মনে হয় ওনাকে আপনার, যে উনি কি আপনার কেউ হতে পারে কিনা? এখন ঘটনার সাথে মিলছে, কিন্তু আমি যখন ছোটবেলায় ছিলাম যেরকম চেহারার আকৃতি গঠন ওরকম তো নাই, মানুষ পরিবর্তনশীল, এটা সবাই হয়ে থাকে। আমিও তো আগে অনেক ভালো ছিলাম, এখন আমিও তো না কিছু বুঝেন না, আপনার মন থেকে কি আসছে এটা বলেন। এখন মন থেকে যেহেতু মিলছে, হয়তো এখন হয়তো জায়গাতে আছেন আপনি। আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। আপনার বাবার নাম আপনি কি বলছিলেন? আবুল খায়ের। আপনার বাবার নাম কি বলেন? আবুল খায়ের। আপনার মায়ের নাম কি বলছিলেন? সালেহা খাতুন। আপনার মায়ের নাম কি? মায়ের নাম সালিয়া খাতুন, ওর উপর ছুটি বলাইতো আর নাম সুট্টি বলাইতো। আপনার ভাই বোন কতজন আমরা মৃত বাদ দিয়ে? হ্যাঁ 5 জন। 5 জন, নাম বলেন।
সিরিয়ালি নাম বলেন। আমার নাম হচ্ছে মিজান। তারপর আমার পিছনে যেতে আসলে তার নাম হচ্ছে মিলন। তারপর জন তারপর জন হচ্ছে রোজি, রুবির পরে হচ্ছে রুবেল। রুবেল। শাকিলটাকে? রুবেলের ডাক নাম, আসল নাম হচ্ছে শাকিল। হ্যাঁ, আর ডাক নাম হচ্ছে রুবেল। রুবেল। মিলছে? হ্যাঁ, নাম মিলছে। নাম মিলছে। আচ্ছা দাঁড়ান, আপনাকে যে স্থান থেকে পাওয়া যায় সে স্থানের নাম আপনি বলছেন জিডিতে লেখা ছিল আব্দুল্লাহ মিয়ার হাট, থানা সুধারাম, জেলা নোয়াখালী। জি স্যার। এই ঠিকানা কি আপনার চেনা আছে? এই যে সুধারাম, নোয়াখালী, আব্দুল্লাহ মিয়ার হাট, এটা কি, এটা কোন জায়গায় আপনার? আমাদের আব্দুল্লাহ মিয়ার হচ্ছে আমাদের বাজারটাই আব্দুল মিয়ার হাট, আব্দুল্লাহ মিয়ার। আর থানা সুধারাম, জেলা নোয়াখালী। আপনি এবার আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করি, যদি এই ঠিকানাতেই আপনাকে পাওয়া যায় তাহলে পুলিশ আপনাকে বলতেছে যে জিডি করছে, জি। তাহলে নিশ্চিতভাবে আপনার বাবার নাম মনে আছে, মায়ের নাম মনে আছে, ভাই বোনের নাম মনে আছে, পুলিশের কি জিডি করার কথা? পুলিশ তো আপনাকে এই ঠিকানায় নিয়ে গিয়ে দিয়ে দেওয়ার কথা ওইখানে। মানে পয়েন্টে আসেন। জি। যদি আপনি ওই স্থান থেকেই পান, আব্দুল্লাহ মিয়ার হাট, থানা, এরকম নোয়াখালী সমস্ত কিছু, সেখানে আপনার বাবার নাম আপনার মনে আছে এত বছর ধরে, বাবার নাম তার তখনও মনে ছিল, মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম আপনি যা বলছেন সবই মনে ছিল, তাহলে যদি সবকিছু মনে থাকে ওই হাটেও যদি জিজ্ঞেস করলেই তো পাওয়া যায় যে এই আবুল খায়েরের বাড়ি কোন জায়গায়। বললাম তো, উনি কোনো যে 5 জনের কাছে জিজ্ঞেস করবে এই বাচ্চাটা কার, কি ভালো কি মন্দ, নিয়ে যায় থানা বসায় রাখলো। আপনাকে হাট থেকেই নিছে? মানে ওই যে জায়গায় গোলাগুলি হয়েছিল ওই জায়গায় হারাই, মানে ভিড়ের ভিতর ধাক্কা খাই খাই অন্যদিকে চলে গেছি। তো পুলিশে আমারে বললো যে মনি তোমার নাম কি? তা আমি বললাম রোজি। তখন বলছিলাম কোথায় থেকে আসলে, তো বললাম আমি ফুপুর বাড়ি ছিলাম। গোলাগুলি টোলাগুলি হতো নাকি ভাই আপনাদের ওই এলাকায়? সন্ত্রাসী ছিল নাকি? না সন্ত্রাসী এই গোলাগুলি কিসের জন্য হয়েছিল? কিসের জন্য সেটা জানি, অনেক বড় মানে এলাকা জুড়ে হয়েছিল। এর চট্টগ্রাম দিছে, তখন রাজনীতির লোক আমিও জড়িত, সেটা গোলাগুলি হইতো। রাজনীতি ছাড়াও গোলাগুলি হতে পারে। আচ্ছা, ওটা অন্য হিসাব। গোলাগুলি দেখে আপনি হলো গোলাগুলি দেখে ওই ভিড়ের ভিতর সবাই দৌড়াদৌড়ি করতেছে, তো আমি আবার হচ্ছে যে ওই ভিড়ের ভিতরে অন্য গলিতে চলে গেছি। তখন এক বৃদ্ধ রিক্সা চালক বললো যে কান্না করতেছি, চোখ ডলে। তো বলছে কান্না করছে, আমি বলতেছি আমি বাড়ি যাব, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। তো বলতেছে যে তা তোমার বাড়ি কোথায়? আমি জানি না, আমার ফুপুর কাছে ছিলাম। আমি ফুপুই বলছি, যেটা সত্যি। গ্রাম আব্দুল্লাহ মিয়ার হাট। আপনার গ্রামের নাম কি আব্দুল মিয়ার হাট? একটু আগে বাইরে আপনি কি বলতেছিলেন গ্রামের নাম? পূর্ব রাজুরগা, মানে বাজারের নাম হচ্ছে না আব্দুল্লাহ মিয়ার হাট। হ্যাঁ, বাজারের নাম হচ্ছে আব্দুল্লাহ মিয়ার হাট, আর গ্রামের নাম হচ্ছে পূর্ব রাজুরগা। পূর্ব রাজুরগা, থানা সুধারাম, পোস্ট জেলা নোয়াখালী। এত বড় একটা ঠিকানা থাকার পরেও আপনার এতিমখানা থেকে ওরা কখনো যোগাযোগ করে নাই কেন? না, ওরা করে নাই। আচ্ছা, আপনি যা বলছেন সেটা ওনার ঠিকানার সাথে মিলছে। আচ্ছা, ওই এলাকায় তার খালা বা ফুপুর বাসা ছিল। কার বাসা ছিল এই এলাকাতে? ওই এলাকা বলতে কোন এলাকা বোঝাচ্ছেন? এটা চিটাগং? না না, যেখানে হারাই গেছিলাম, হ্যাঁ, ওখানে বলছে যে তখন বলে তুমি কার কাছে ছিলাম? বললাম আমি ফুপুর কাছে ছিলাম। তো ফুপুর বাসা কোথায়? মানে আপনার আমাদের কোনো ফুপুর বাসা নাই, ওখানে কোনো ফুপুর বাসা নাই। নোয়াখালী, এই কি বলে আপনার নোয়াখালীতে কোনো? চট্টগ্রামে আছে। আপনি গুলাই ফেলছেন এই চিটাগং আর হচ্ছে নোয়াখালী গুলাই ফেলছেন আমার যেটা মনে হচ্ছে। এখানে এরাই ভুল করছে। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে, বাট আপনি যা বলবেন তাই, এখানে কিছু বলার নাই। ঠিক আছে, এটা গুলাই ফেলতেছেন। ফুপুর বাসা হচ্ছে চিটাগংয়ে, আবার বলতেছেন ওইখানে হচ্ছে ফুপুর বাসা ছিল। মানে যেখানে হারাই গেছিলাম সেখানে ফুপুর বাসা? ওটা বললো যে এই যে ঠিকানাটা বললাম না, বলছে এর আশেপাশে ফুপুর বাসা হইতে পারে। জিটিতে এভাবে উল্লেখ করা ছিল। জিটিতে এভাবে উল্লেখ করা ছিল, কিন্তু ফুপুর বাসা হচ্ছে চিটাগংয়ে। চিটাগংয়ে কোথায়? চিটাগং কোথায় আমিও নিজেও জানি না, আমি যাই না। এখানে কি দিছিলেন ওরে কাজের জন্য? কি ওখানে দিছে? আমার বাবা তখন আরো 6-7 মাস পরে আমার কাছে টাকার জন্য গেছে। স্যার, বাবাকে ফোনে কানেক্ট করো, টাকার জন্য তখন বলো যে আমরা একটু কথা বলবো। বলো স্যার কথা বলবে। হ্যাঁ, তোর মার খালতো বোনের বাসা দেওয়া হয়েছে। আচ্ছা, আমার খালতো বোন। আচ্ছা শোনেন, এবার যেটা হচ্ছে তাহলে এই জায়গাটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে, আপনি বুঝতে পারতেছেন। আচ্ছা, এবার আসেন, গরুর ফার্ম কাট ছিল এই ফুপুর গরু? আপনাদের ফুপুর কোনো গরুর ফার্ম আছে? আমাদের ফুপুর বলতে ফুফু নয় তো, তাহলে কে? একটু হইছে মানে আমাদের মামা হয়। আচ্ছা, মামার কি গরুর ফার্ম আছে? কাকে ওর বাসায় ওকে দিছিল কাজে দেওয়া হয়েছিল, এটা আপনার জানা নাই? কথা বলো, সমস্যা নেই, রিল্যাক্সলি কথা বলো। হ্যাঁ, দেওয়া হয়েছে আমার মামি। আমার বলছে যে মানে যে ফার্স্টে বলছে আমার নানা, যে আপন নানা না ফর নানা, ওই আমার খালতো বোন যেটা, ওর বাপেরে আমরা নানা বলাইতাম। ওরা ঢুকতে, নানা বাড়ি ঢুকতে ওদের বিল্ডিং আছে। একটু থাকেন, আপনি শোনেন কথাগুলো। যিনি বাবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি আবুল খায়ের সাহেব বলছেন?
জি, আমি এই যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড থেকে বলছি, আমি কিবরিয়া বলছি। আমরা যে একটা ভিডিও করেছিলাম আপনার মেয়েকে পাওয়ার ব্যাপারে, ভিডিওটা কি আপনি দেখেছেন? দেখছেন? এটা কি আপনার মেয়ে হইতে পারে? আপনার মেয়ে, আপনি একদম নিশ্চিত এটা আপনার মেয়ে? আচ্ছা, খায়ের সাহেব আমাকে একটু বলেন, এই যে আপনার হচ্ছে মেয়েটাকে কোথায় দেওয়া হয়েছিল, কার বাসায় দেওয়া হয়েছিল যেখান থেকে হারায় গেছে? আপনার তো জানা থাকার কথা। কোথায় বুঝি নাই। এটা কোথায়, এটা কোন জেলায়, কোন জেলায় এটা? কার কাছে দিছিলেন? না, রোজে হারায় গেছে সেটা ঠিক আছে, কিন্তু কার কাছে দিছিলেন? আপনার কথা ক্লিয়ার বুঝতে ও মামা নিয়ে গেছে। মামা তো দেখেন মেলে কিনা। আচ্ছা শোনেন, এই যে এদের কি কারো গরুর খামার ছিল? একটা মনে করতে পারছে না উনি। আচ্ছা, আপনার এই মেয়ে থাকা অবস্থায় আপনি কি আর কাউকে আপনার ওই রোজি মনে করে আপনার বাড়িতে নিয়ে আসছেন বা পেলে পুষে বড় করছেন, এরকম ঘটনা কি ঘটছে? ওটা রোজি না? আচ্ছা, এই যে যাকে পেলে পুষে বড় করলেন তাকে কি মনে করে আপনার পরিবারে রাখছেন? আচ্ছা, ওনার অনেক বয়স হয়ে গেছে, আমি বুঝতে পারছি, যেটা কথা শুনে ঠিক মতো ক্লিয়ার বুঝতে পারছেন। আপনি আমাকে শুধু বলেন যে এটা আপনার মেয়ে না? আপনি দেখছেন ভিডিও? আপনার মেয়ে। আচ্ছা, আপনি আসেন নাই কেন মেয়েকে নিতে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার সঙ্গে পরে আবার যোগাযোগ করব। ঠিক আছে, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিজান আসছে, মিজান সামনে বসে আছে, আমরা কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা যেটা বোঝা যাচ্ছে যে ওনার বয়স অনেক হয়ে গেছে, ওনার কথাবার্তা ক্লিয়ার না এত দূর থেকে, এটা হচ্ছে বিষয়। তোমার কন্টাক্ট আর কে কে আছে? বোন আছে, ভিডিও কল দাও। আপনি যেসব তথ্য বলছেন সেসব তথ্য ঠিক আছে, শুধু মিল হচ্ছে না নোয়াখালী চিটাগং, এটা একটা জায়গা, কিছু কিছু জায়গা মিল হচ্ছে না। খালা ফুপু কার বা হাত পা কাটা, গ্যাসে রান্না হতো, যেটা ওনার মনে থাকতেছে না, বিকজ উনি অন্য জায়গায় থাকতো, কাজ করতো। সো এগুলো হচ্ছে বিষয়। আপনার বোন, যিনি আমরা ফোনে কানেক্ট করতে, যিনি দাবি করছে বোন, ওর নাম হচ্ছে রুবি। রুবি, দেখেন ভিডিও কলে কথা বল। যে ছোট মামা, উনি কি বেঁচে আছে? না, মামা, বড় মামা, ছোট মামা দুইজনে মারা গেছে। আর মামি মারা গেছে। আচ্ছা, ওই ছোট মামার বড় ছেলে তো অনেক বড় ছিল, আমার মনে হয় শিক্ষিত। নাম কি আছে বলো? আমার নাম স্বর্ণা, আপনি? নাম হচ্ছে কামরুল, একটা নাম জনি, ছোটটার নাম। ছোটটার নাম জনি। আর মেয়ে ছিল কয়টা? মেয়ে হয়েছে 4 জন, সরি 3 জন। 3 জন, হ্যাঁ। তো ওই বড় মামার, ছোট মামার যদি ছেলে থাকে তাহলে ওনার সাথে যদি একটু কন্ট্যাক্ট করা যায়, যেহেতু উনি জানে। কি জানে? মানে আমি যে কার বাসায় দিছিল। ছোট মামার ছেলে কি আছে? বড় মামার এই একটা জিনিস যেটা হয়েছে যে ও আসলে পরিবার বিচ্ছিন্ন। এই মিজানের সমস্যা হচ্ছে, সমস্যা বলবো না, সিচুয়েশন বলবো, ও পরিবার বিচ্ছিন্ন, ওর পরিবারের সাথে, বাবার সাথে তেমন একটা যোগাযোগ নাই। আপনি আরো ভিতরে যখন যাবেন তখন বুঝতে পারবেন। এই জন্য জিজ্ঞেস করতেছিলাম যে আপনার মাথায় কি আছে যে একটা পরিবার নিয়ে যখন আপনি চিন্তা করেন, ওর অনেকের সাথে যোগাযোগ নাই, এটা বিভিন্ন কারণে নাই, যেগুলো আপনি পরবর্তীতে কোয়ারি করার সুযোগ পাবেন, সব সুযোগ পাবেন, টেনশনের কোনো কারণ নাই। আমরা কিন্তু জোর করে আপনাকে চাপাই দিব না আজকে, আপনি আরো জিজ্ঞেস করেন, প্রচুর সময় নিব আমরা। কি সমস্যা? ওকে, বড় মামার বড় ছেলেটা হলে তাহলে আরো শিওর হতো আর কি। বড় মামার বড় ছেলে যিনি হচ্ছে যে ওই ফুপু বললাম যে আপনার কাছে, যে ওনার বাসাতে হারাই গেছিলাম, ওই বড় মামার বড় ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে উনি বলতে পারবে যে মানে মামুরে নাই, মামা না, ওনার ছেলেটা হলে, কারণ ওনার বড় ছেলে আমাকে নিয়ে গেছিল ওই ফুপুর কাছে। রোজি, আপনার এই ভিডিওটা আমরা যখন আজকে শেষ করব, একটা সিদ্ধান্তে গিয়ে শেষ করব, সেটা হচ্ছে হয় এটা সফল না, অথবা এটা সফল, অথবা আরেকটা হচ্ছে হলো যে আপনার আরো সময় লাগবে, আপনি আরো দেখবেন। ঠিক আছে, আমরা ধরে নেন আমরা একটা ক্লু পাইছি। এই যে থাকে না যে আমরা, মানুষজন বলে যে সমুদ্রে মানুষ যখন বাঁচার চেষ্টা করে একটা খড়কুটো থাকলে সে খড়কুটোই ধরে, আপনি একটা খড়কুটো পাইছেন আজকে, ধরেন এরকম। এখন তো একটা ক্লু পাইছেন আপনি, বাকি সব আপনি বের করতে পারবেন না, ধীরে ধীরে সব কথাবার্তা বলে। যদি আজকে আপনার সন্দেহ থাকে, আপনি সারা জীবন সময় পাইলেন, আপনি কথা বলবেন, সমস্ত কিছু মিলাবেন, মেলানোর পরে যদি আপনার মনে হয় যে ভাই এটা আমার পরিবার, আপনি এসে আমাদেরকে বলে যাবেন যে হ্যাঁ ঠিক আছে। আর যদি মনে হয় যে এটা আপনার পরিবার না, আপনি সেটা এসে বলে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার, একটু সময় দেন, আমরা যা যা পাইছি আমরা সব প্রেজেন্ট করতেছি আপনার সামনে।
আরিফ ভাই আমাকে একজনের সাথে কানেক্ট করার কথা বলতেছিল, আবির না কি জানি নাম, হ্যাঁ বাইরে, আমি তো নাম ভুলে যাই। আচ্ছা বোন, আমাদের বাড়ির তো বর্তমানে আমি কিছু কাহিনী বলি, এটা তোমার বর্তমান পরে ভাইয়া, বর্তমান পরে, আগে চেনানোর জায়গা করেন, বর্তমান করে কনফেস করে দিন না। এই যে আগেরটাই তো বলতেছি, যে আমাদের বাড়ির ভিতরে তো মনে কর 2টা বাড়ি পাশাপাশি না, যে বাড়িতে তোমার ফালাইছে পুকুরে, ওই বাড়ি আর আমাদের বাড়িটা দূরত্ব কতটুকু? এটা কি তুমি দিচ্ছ না উনি দিচ্ছে? অনেক দূর, তুমি রাখো, উনি দেখ, পজ রাখো। অনেক দূরত্ব, কতটুকু? অনেক দূরত্ব। জানেন যে ফুপুর কথা বললাম উনি, না না, আমি পুকুর বলি, তোমার যে ছোটবেলা ফালাইছে আমার ওয়াইফে, ও একটু দূরত্ব আছে। দূরত্ব একটু বলতে এখান থেকে যে যে হোটেলটায় আপনার নাস্তা করছিলাম ঠিক এতটুকু। আছে, ঠিক আছে, মিলছে এটা। আর এটা আপনি ওকে জিজ্ঞেস করেন না, ও কিছু জিজ্ঞেস করলেন, কারণ আপনি তো বোন মনে করে এখানে আসছেন। ওর কি মনে আছে সেটা একটু বের করার চেষ্টা করুন। এটা আমাদের যে এখানে ফালাইছে ওখানটা দূরত্ব কত, এটা এর থেকে আমি জানি। আর কিছু মনে আছে দেখেন না, চিন্তা করেন আর কিছু মনে আছে কিনা। বাপাকে নিয়ে যে একটু বলতেছিলেন যে মাছ মারতো রাতের বেলা, এগুলো ইম্পর্টেন্ট। আসছে, দাও আমাকে দাও, ভিডিও কলে আছে। তোমার সাথে তো কথা হয়েছে বোধহয়, কথা হয়েছে না? আমার সাথে ফোনে কথা হয়েছে, ভিডিও কল হয়। এই ভিডিও কলে ক্লিয়ার করতে বলো, ওনাকে ধরতে বলো, ধরে কথা বলে তারপর আমাকে দাও, এটা ভিডিও হচ্ছে, ইনফর্মাল যেন না হয়। হ্যাঁ আচ্ছা, আপনি আলোতে যান, যেখানে আলো আছে আপনাকে বোঝা যাবে এরকম জায়গায় যান। আমার সাথে মহিউদ্দিন অ্যাসিস্ট করতেছে, সো মহিউদ্দিনের কিছু ভয়েস চলে আসবে এখানে। ক্রিটিক্যাল। অনেকদিন পর একটা এপিসোড পাইলাম মনের মতো, মানে মনের মতো ইন সেন্স মোটামুটি ফাইট করতে হচ্ছে আমাকে। ওকে, দেখা যাক কি হয়। একটু দীর্ঘ হবে পর্বটা, এবং আপনারা ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, কারণ এই যেটা হয়েছে যে পরিবার ওকে দাবি করেছে সেই পরিবারটার যে ডায়াগ্রামটা সেটা খুব কনসিস্টেন্ট নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই মা যেহেতু মারা গেছে, পরবর্তীতে বাবা আরেকটা সংসার হয়েছে, তার বড় ভাই আরেক ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আরেকজন ওদের পরিবারে গিয়ে বড় হয়েছে, যেটা দেখছেন আপনার বাবা কিন্তু কিছুক্ষণ আগে অস্বীকার যাচ্ছিল বিষয়টা, মানে এইভাবে সে কিন্তু মেয়ে না বা এরকম একটা কিছু বলতেছিল, সেটা আবার আপনার কথার সাথেও মিলতেছে না। একটু হয়েছে, ঠিক আছে, দূরত্বের কারণে এটা হয়েছে, পারিবারিক ডিলেমার কারণে, তো এইরকম একটা জায়গার কারণে এটা হয়েছে। আপনার মুখ ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এরকম একটা জায়গায় যান যেখানে মুখটা বোঝা যায়। বাইরে গিয়ে ক্লিয়ার করে আসো এটা, ঠিক আছে, চেপেতে বাইরে গিয়ে ক্লিয়ার করে আসো, ওনাকে সুন্দর করে বোঝাও, আমি দেখি আরো কিছু বের করতে পারি কিনা। বাবা মাছ ধরতো, এটাও ঠিক আছে, কিন্তু মারামারি হইতো আমাদের তো দুই হইতে। আমার বাবা একবার বোয়াল মাছ ধরছে। এই মাছের কল্লা নিয়ে আমাদের ভাইয়ের মধ্যে মাছ ধরে গেছে, তো কলাটা আমি খেয়ে ফেলাইছি। আমারও তখন আমার মাথার তো মেলা হচ্ছে, তখন থেকে আমার মা বাবা বেলা সৃষ্টি হইতে, এরপর আমার মা বলছে বাবা তুই কেন থাকলে, আপনার তো এগুলোর মনে নাই, এগুলো মনে আছে? বাগে যাও। তো এইখান থেকে আমি বাগে নানা ভাই চলে গেছি। আপনি যে বাড়ার মধ্যে আমি যা বলছেন এখানে, যা বলছেন সেগুলো তথ্য অনুযায়ী উনি যেসব বললো সেগুলো কি মিলছে? হ্যাঁ স্যার, সেগুলো মিলছে, আপনি সেটা আমরাও জানি মিলছে। এই যে আপনার তালুতে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনা আপনি আমাদেরকে গোপন তথ্য বলেছিলেন, উনি জানতো না এই যে গোপন তথ্যের বিষয়টা, কিন্তু এটা যে ওনার দ্বারাই হয়েছে সেটা একটা আলহামদুলিল্লাহ, সেটা আমাদের জন্য একটা বেস্ট সোর্স ছিল। ওনাকে আমি বাইরে জিজ্ঞেস করেছি, সেটা ভিডিওতে আছে, সেটা আপনি সামনাসামনি বসেও সেটা দেখলেন। বাকি বিষয়গুলো কিছু মিলছে, কিছু মিলে না। যেন বাবার ট্যাডা নাকি যেন বলতেছিলেন মাছ মারতো, এটা মিলছে। আরেকটা তথ্য আপনি বলছেন মিলছে, আর বাকি বিষয়গুলো খুব ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে, কিছু কিছু মিলে নাই। এটাই স্বাভাবিক। এখন আমি বাবার সাথে যে কথা বললাম সেই জায়গাটা থেকে আপনি বুঝতে পারছেন বাবার কথা আমরা বুঝতে পারতেছি না, বুড়া মানুষ হয়ে গেছে, মা বেঁচে নাই, এটাও ঠিক। আর ভাই বোনদের মধ্যে রুবিকে ইমোতে আমি কানেক্ট করতেছি, আপনি কথা বলবেন। এছাড়া শাকিল বা রুবেল, শাকিল কোথায় আছে আপনি বলছিলেন ভাই? শাকিল নোয়াখালীর মসজিদে আছে, উনি আসে নাই কেন? উনি আপনার সঙ্গে যোগাযোগ আছে না নাই? এটা আমার লগে যোগাযোগ ছিল, আমারও শ্বশুর মারা যাবে, আমার ক্যামেরা সেট ছিল, অ্যান্ড্রয়েড সেট ছিল, সেটটা চুরি হয়ে যাবে। ঠিক আছে, চলবে, এটা চলবে। সালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি একটু আপনাকে যেভাবে দেখা যাচ্ছে এটাতে আসলে আপনার চেহারা বোঝা যাবে না, কিন্তু আপনার চেহারা বোঝার জন্য আমরা ছবি নিয়ে আসছি, ছবি দিয়ে আপনার কথা বলবো ওনার সঙ্গে, রোজির সঙ্গে। তো আপনি কিছু মনে করাইতে পারেন কিনা ওকে? রোজি আমার সামনেই বসে আছে, হ্যাঁ, ওনার সাথে একটু কথা বলেন, আপনি কথা বলে দেখেন কিছু মনে করাইতে পারেন কিনা। আর আমি একটু দর্শকদের দেখাই, দর্শক আমি জানি না এটা কতটুকু ফোকাস হবে ক্যামেরাতে। এই যে ভদ্রমহিলা, উনি হলো এই মুহূর্তে
আমার সঙ্গে না, পুরো এই জায়গাটার সঙ্গে ইমো কলে উনি আছেন। তো রোজি, আপনি একটু কথা বলেন, ওনাকে দাও, ফোনটা দাও, দেখেন কিছু মনে করাতে পারেন কিনা। পিঠাপিঠি তো ছিলেন, সোজা করে ধরেন। আপনি যখন হারা গেছেন তখন কিছু কথা আপনার মনে আছে? মনে আছে বলতে যে যে আমি তো ফুপু বলছিলাম, ওনার বাসায় ছিলাম, তো ওনার ছেলেমেয়েরা জ্বালাতে দে আমি ওই বাসা থেকে বের হয়ে গেছিলাম, তো ওখানে তো নোয়াখালীর ঠিকানা দিয়ে দিছিল। আপনি একটু কথা একটু জোরে বলেন। মানে যে বাসা আমাকে দেয়া হয়েছিল, ওই যে বড় মামার বড় ছেলে যে দিয়ে গেছিল, তো ওনার স্বামীর পা কাটা ছিল, আর ওনার 3 ছেলে 1 মেয়ে ছিল। কিন্তু উনি হচ্ছে যে ঠিকানাটা দিছিল নোয়াখালীর। এখন ওনার বাসা তো ধরেন ভাই বলতেছে যে চিটাগাং, এটা আর কি। উনি আপনারা ঠিকানা দিছে নোয়াখালী? জি। আপনার বোনের সাথে কোনো স্মৃতি আছে কিনা এটা মনে করেন। যেমন নোয়াখালী থেকে তো আপনি চট্টগ্রাম গেছেন। আচ্ছা, আপনার সাথে আমার এমন কোনো স্মৃতি আছে যেটা আমার মনে পড়তে পারে? হ্যাঁ, যদি একটু বলতেন তাহলে আপনার সাথে আমার স্মৃতি আছে, 2টা জিনিস আমার খুব মনে পড়ে। যেমন আমরা মা মারা যাবার পরে আমরা মিলন ভাই, যেমন আপনি, আমরা 3 জন মিলি আমরা একটা আমার নানার বাড়ি যেতেছি। হ্যাঁ, এটা মিলছে। নানার বাড়ি যাওয়ার পথে আমাদেরকে এক বয়স্ক লোক, যেমন ভদ্রলোকে বলছিল যে আমরা কোন জায়গায় যাবো। তখন আমরা বলছি যে আমরা নানার বাড়ি যাবো। নানা বাড়ি যেমন যার কথা বলছি, আর হেরে বলছে যে তোমরা কোন জায়গা থেকে আসতেছো। তো আমরা কইছি আমরা আব্দুল্লাহ মিয়ার থেকে আসতেছি। কোন জায়গায়? নানা বাড়ি মাইজদি, হরিনামপুর। এ কথা বলার পরে আমাদেরকে হে লোকে, আমাদের কাছে গাড়ি ভাড়া ছিল না, তখন হে আমাদেরকে গাড়ি ভাড়া দি আমাদেরকে মাইজদি নামাইছে। নামানির পরে এখানে আমাদেরকে কিছু খাওয়াইছে। খাওয়ানোর পরে আমাদেরকে যেমন আলামিন মির্জা সাহেবের বাসার সামনে নিয়ে রিক্সা দিয়ে এই জায়গা আমাদেরকে নামাই দিছে। এতটুকু আমার মনে আছে। তারপরে আমাদের এখান তো নামাইবার পরে আমরা ছোট মামার কাছে গেছি। ছোট মামার কাছে যাওয়ার পরে ছোট মামা আঙ্গুলো দেখি এতেন একটু আফসোস করছে। তারপরে এতেন বোন মারা যাবার পরে এই যে আমার বাগিনার অবস্থা এরকম। যদি এই যে আমার বোন মারা না যাইতো, আর এই ছোট ছোট বাগিনা আন্ডি দূরে হতাইতো না। আপনার কি দূর মনে আসেনি? আমাদের নেওয়ার পরে ছোট মামা জিয়া আঙ্গ হাত পা ধোয়াইছে, মুখ ধোয়াইছে, ধোয়ানির পরে আঙ্গুরে খাওয়া দিছে। এতটুকু কি আপনার মনে? এতটুকু আমার মনে আছে। আচ্ছা বলেন তো, আমার আর আপনার ভিতরে দুইজনের ভিতরে মামার বাড়িতে কেউ কি পানিতে পড়ছিলাম? কে পড়ছে বলতে পারবেন? জি, আপনার আর আমার ভিতরে ছোট মামার বাড়িতে যে গেছিলাম, তো ওর ভিতরে কি দুইজনের ভিতরে কে পানিতে পড়ছে এটা কি আপনার স্মরণে আছে? তখন মা বেঁচে ছিল। বাড়িতে আমি গেছি। হ্যাঁ, এটা আমার ছোট মামা জিঙ্গাইছে আর ছোট মামি জিঙ্গাইছে যে তুই তোরা 2 বোনই থেকে থাকবি, কে যাবি? বাবা আইছে তো না না, পানিতে পড়ার ঘটনা ছিল। পানিতে পড়ার, পানিতে পড়ছিল মা মানে আম্মা বেঁচে ছিল। আম্মা বেঁচে ছিল পুকুরে, মানে দুইজনের ভিতর কে পড়ছিল পানিতে? আমি পড়ছি। হ্যাঁ, মিলছে। আমি পড়ছি, নানা বাড়িতে গেছি। আর আমরা 2 বোন, আমরা দোনো বোন শতানি করবার মাঝে আমি পড়ে গেছি। আমি উস্তরি উড়ি মানে উঁচে চলে গেছেন। যাওয়ার পরে ভাইয়া একজন আঙ্গুরে দেখি হেরে উঠেছে। মিলছে? জি। আর কি মনে আছে? ওনাকে মনে করাতে বলেন। আর কি মনে আছে? আর ঠিক আছে নি? জি হ্যাঁ আপা, মিল আছে। আর কোন কি ঘটনা আছে যেটা আমার মনে পড়তে পারে? আমার এতটুকু মনে আছে, যেমন এই জায়গা যাওয়ার পরে আঙ্গুরে আবার নিতো আগেছে নানা ভাই নেয়ার পরে হেতাকে গাটলাট বসে জিঙ্গাইছে, তোরা চল দোনো বন্ডে নিতা মাসি। হ্যাঁ, মিলন তো চলে গেছে। মিলনে মানে মেরে তারা কাজে দিয়ে লাইছে। তো আঙ্গুরে কইছে দোনো বন্ডে কয় দোনোজন চল, দোনোজন যাইলে। আর তো আমনে কইছে নাই যাইতার নয়, আই থাকুম।
আমরা হিয়ানে যাইলে খানা দানা কষ্ট করি আয় থাকি যামু তো আর কইছে আয় যামুনি তো আয় কইছে আয় আন্নার লগে চলে যামু আন্নার সাথে থাকতে ইতেন নয় তানে ছোট মামার কাছে রয়ে গেছেন আর আব্বাই লই গেছে ইয়ার পরে আনারে নেওয়ার পরে আমারও লই গেছে ইয়ার পরে আলগা আমরা মাস খানিক পর নাকি বছর খানিক পর একটু মনে নেই তো শুনি যে না নাজি গেছে হ্যাঁ এটা মিলছে। এগুলো মিলছে? জি স্যার। দেখেন আরো কিছু মনে করাতে পারে। যেমন আমার খালতো বোনের তুন এতে না ছেলে 3 জন মেয়ে 1 জন ছিল। আচ্ছা করেন কথা বলেন। আচ্ছা যে যার কাছে যে দিছিল ওনার বাড়িটা আসলে কোথায় ছিল? মানে ওনার বাড়ি হইছে যেমন নোয়াখালীতে কোন মানে হেতাগো আত্মীয় জানা আমাদের এখানে বুনকো বলতে আমার বাড়ির নাম কি না মেজাগো বাড়ি আটকোয়ালে বাজারে হাতেনে জেরে বিয়ে দিছে হাতেন কোন কিন্তু স্বামীর বাড়ি ছিল না হাতে সজ্জবার আটকোয়ালে নিয়ানের পাশে হাতেনে নিজের গো জমিন ছিল যেমন হাতেন বাপের জমিন ছিল সেই জায়গা হেতাগো যা আসা করার পরে সেই জায়গাতুন হেতাগো সেই জায়গা বিয়ে হয়েছে বিয়ে হবার পরে এরা হে শ্বশুর বাড়ি থাকতো না হে থাকতো চট্টগ্রাম এখানে বাড়ালই থাকতো বাসা বাড়ালই এখানে স্বামীও সেখানে গরু ইয়া করতো প্রশিক্ষণের ডাক্তার আছিল আর হোমিও ওষুধের ডাক্তার ছিল। আচ্ছা যে নানা নানির কথা বলছিলাম এখন ওটা কি আমি আপন তো পর বলতে পারি নাই ও নানা কি কোনো কিছু করতো? মার যেমন খালা আর খালু না না সেটা বলি না বলছি যে উনি কি কোনো মানে কিছু করতো কিন্তু উনি বয়স্ক হয়ে গেছিল ডাক্তারি কি কোন পর্যায়ে কাজ করতো? ডাক্তারি নেই। হ্যাঁ হ্যাঁ হাতে না যেমন গরুর ডাক্তারি করতো আর হোমিও ওষুধ যেমন মানুষের কোনো সমস্যা হলো হোমিও ওষুধও খাওয়াইতো। হ্যাঁ হোমিও ওষুধের ডাক্তার মিলছে? জি মিলছে এটা। দেখেন আর কিছু মনে হয়ে গেছে তো আর কোনো আপনার মনে আছে? আচ্ছা আমার আম্মা মারা যাওয়ার পরে বর্তমান যে বাসা দিছে ওটা ছাড়া আর কোনো কি বাসা আমার এর আগে দিছিল? না আমার তো মনে আছে যে দিছিল যে আম্মা মারা যাওয়ার পরে দিছিল আমি হচ্ছে ওখানে মন বসতো না কান্নাকাটি করতাম বড় ভাই হচ্ছে আমার যায় নিয়ে আসছিল তার আগের বাসা। না আমার মনে হচ্ছে না আর কোনো বাসায় দিছে এক জায়গাতে যেমন ওই খালার থেকে দিছে এরা নিছে এরা কইছে এরা পড়ালেখা করাইবো আর এদের কাছে থাকবো এদের ছেলে মেয়েরে যেমন কাছে থাকবো হেতাগো হুঠর মাছ ধরবো আর এখানে পড়ালেখা হেতারা করাইবো এতটুক কানে মনে আছে। আর ইয়ান মনে আছে যেমন আমরা সবচেয়ে তো বেশিরভাগ বড় মামার বাসা তো ছোট মামার বাসা থাকতাম বেশি। হ্যাঁ এটা মিলছে। ছোট মামা ছোট মামা আদর সম্বন্ধ করতো সব সময় দেখাশোনা করতো। মিলছে এটা। আর কোন কি ঘটনা আছে? আমি তো ধরেন অনেক বিচ্ছিন্ন ছিলাম আমার সেরকম স্মরণে নাই হয়তো বললে আমার মনে পড়তে পারে। কিন্তু যার কথা মনে ছিল হে তো না হে 2 বছর মারা গেছে। এটা আপনার বোন হতে পারে? এমনি কথা তো সব মিলছে চেহারা তো আমি স্যার মনে করতে পারতেছি। চেহারা মনে করতে পারছেন না? দেন আমাকে দেন ফোন দাও বসেন। আসসালামু আলাইকুম এটা আপনার বোন? হ্যাঁ আমার বোন শুধু হের আপনাকে তো দিদি হের কাছে আর একটা রিকোয়েস্ট হে মা মারা যাওয়ার পর এর কিছু কথা কি মনে আছে? বলেন তো আপনি বলেন কিসের কথা মনে আছে ওকে জিজ্ঞেস করেন। ও আছে আমার সামনে। যতটুকু মনে আছে আমার মা মারা যাবার আগে আমার মা অনেক মেজদি হাসপাতালে ভর্তি ছিল সদর হাসপাতালে দোতলাত। আমার এতটুকু মনে আছে আমার বাপে আমাদের ভাই বোন আমরা বড় ভাই মেজু ভাই হেরা বড় ছিল আর আমরা ভাই বোন 3 জন খুব ছোট ছিলাম। ছোট যাওয়ার টাকা আমার ছোট ভাই আমার বাপে বুকের মধ্যে রাখছে আমার কান্দে রাখছে আমার বোনদের হাত লই আমার বাপে হাসপাতাল যাইতো হয়তো এতটুকু মনে আছে। ইয়ার পরে আমি কোরআন ঈদ গনাই গেছে
তখন আর আমার বাপে পারেন না, এরা আর অর্থ গুলার না, হে পারেন না। তখন যে আর বাপে হাসপাতালের থেকে আমার মারের নানার বাড়ির নিচে, নানার বাড়ির থেকে তখন আমার মাই হে জায়গাতেন কইছে নিজের বসিন্দার যাম। যার পরে আমার বাপে লই গেছে, নেয়ার পরে ঈদের দিন রাতকে খালি আমার মা এতটুকু আমার স্মরণ আছে, আমরা ভাই বোন রে পাশে রেখেছে। আমার বড় ভাই আমাদের পাশের রুমে শুরু হয়েছে, আর আমগো ভাই বোন 13 জন রে লই আমার বাপ আমার মা একসাথে শুইছে। আমার ছোট ভাই ছিল, যখন আমার মা মারা গেছে তখন আমার মার কাঁদিছে কথা কয়। এগুলো মনে আছে আপনার কিছু, উনি যেগুলো বললেন মারা যাওয়ার আছে, কিন্তু মা যে অসুস্থ হয়েছে এগুলো আমার মাথায় কিছু নাই, না। এগুলো কিছু মাথায় নাই। মানে আমি বেশিক্ষণ আমার কাছে থাকতাম তো আমি জানতাম না। ঠিক আছে, আপনি হচ্ছেন রুবি, তাই তো? রুবি, আমরা আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। চিল্লাচিল্লি হচ্ছে। আমার ওই রুবির ছবিটা দেখাও আমাকে, যে ছবিটা। এখন তো কথা বললাম, আর ফোন দিলে ইয়ে করার দরকার নেই, রেসপন্স করার দরকার নেই। আমার হাতে যা ছিল, যা আমি পাইছি, যেভাবে আমি কাজ করি, সব আপনার সামনে আমি হাজির করছি। যার সঙ্গে আপনি কথা বললেন ভালো করে বোঝা যায়নি, এই হচ্ছে, আমি একটু দেখাইনি আমাদের দর্শকদের। এই হচ্ছেন উনি, এটা ফোকাস অবস্থায় আছে, দেখেন কোনোভাবে মনে পড়ে কিনা। এখানে যারা দেখতেছে তারা সবাই বলবে আপনার চেহারার সাথে মিল আছে, আপনার ভাইয়ের চোখের গড়ন সমস্ত কিছু আপনার চেহারার সাথে মিল আছে। কিন্তু মিল থাকাটাই মানে এমন না যে এটা আপনার পরিবার। মনের যদি মিল না হয় এখানে, না কথার সাথে তো স্যার মিলছে, আপনার বোনের যা বলছে সবই মিলছে। আপনার ভাইয়ের অনেক কিছু মিলে নাই, তার কারণ আমার কাছে যেটা মনে হয় যে উনি অনেক দূরে ছিল আপনার, সেই কারণে হইতে পারে। উনি আপনার বোন যিনি ভিডিওতে কথা বলছেন, একটু আপনি সোজা হয়ে বসেন, আমি অডিওটা ভালো করে পাবো। হ্যাঁ, উনি আপনার বোন? না, ফোনটা নাও, বোন। তাহলে এখন এই অবস্থা জেনে আপনার মনের অবস্থা কি, এটা আপনি আমাকে বলেন। এই সব কিছু জেনে, বাবার সঙ্গে কথা বলছি, বোনের সঙ্গে কথা বলছি, এবং আপনার হচ্ছে বড় ভাই যিনি দাবি করছে তার সঙ্গে কথা বলছি, কিভাবে পাইছি আমরা সেটাও এখানে ক্লিয়ার করছি। আরিফ ভাই কি আমাকে বলতে চাচ্ছিল সেটাও ক্লিয়ার করে আরিফ ভাইকে এখানে নিয়ে আসো। এখন এইটা সমস্ত কিছু জেনে আপনার কি অবস্থা, আপনার ভেতর থেকে যা আসতেছে আপনি সেটাই বলেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব। না, আমার তো মনে হচ্ছে যে আমার ফ্যামিলি এমনি, কিন্তু আমার চেহারা মনে নাই, কারণ যেহেতু সবাই পরিবর্তনশীল। হ্যাঁ, তো ঘটনার সাথে মিল মানে তো না হলে তো আর হতো না, আরো তো হাজারো ফ্যামিলি আছে, হয়নি। এখানে আপনি যা তথ্য দিছেন সব সেগুলো আমরা মিলে গেছে। ঘটনার ডায়াগ্রাম মিলতেছে না অনেক জায়গাতে, কিছু এটা হতে পারে। খুব স্বাভাবিক, একটা হারাই যাওয়া বাচ্চার তার মাথায় যে পরিমাণ আঘাতটা লাগে, যে অবস্থাটা হয় মনোজাগতিক অবস্থাটা, সেটা আসলে সেই জায়গা থেকে তথ্য দিয়ে সেটা আবার এত বছর ধরে থাকা, তারপরে সেটা আমাদের কাছে নিয়ে সেটা মনে করা, দ্যাটস রিয়েলি ডিফিকাল্ট। অনেকেরই খুব ভালো করে পারে, অনেকেই খুব ভালো করে পারে না। এখন যেটা হচ্ছে যে উনার সঙ্গে আপনার বেশ কিছু জিনিস মিলছে। বাবার এই যে রাতের বেলা মাছ ধরার বিষয়টা, এটা তো খুব এক্সক্লুসিভ তথ্য আমার কাছে যেটা মনে হয়। মুখের তালুর যে বিষয়টা ও নিজে বলছিল, ও বাইরে বসে বলছে, এটা মিলছে। বাকি অনেকগুলাই মিলছে, অনেকগুলা মিলে নাই। এখন আপনার বোন যা বলছে যে যাওয়ার ঘটনাটা, এটা সত্যি আপনার সাথে মিলছে, 100% মিলছে। তাহলে এটা তো ওনার জানার রাখার কথা না, যদি আপনার বোনই না হবেন। পুকুরে কে পড়ে গেছিল সেটা আপনি জিজ্ঞেস করছেন, এখানে ও বলতে পারতেছিল না। দেখছেন ডিসিমিলারিটি কেমন? কিন্তু আপনার এই বোনটা যদি আসতো আমাদের স্টুডিওতে, এটা অনেক ভালো হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তাকে নিয়ে আসতে পারি নাই, করোনার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, মানুষের বিভিন্ন পরিস্থিতির মধ্যে থাকে। এখন আপনি বলেন, আপনি কি করতে চান? এখন আমি তো আপনার মন থেকে কি বলতেছে এটা বলেন। এখন আমি ফ্যামিলি থেকে মন থেকে মানতেছি। মন থেকে মানতেছেন? আসলেই মানতেছেন? হ্যাঁ। না জোর করেন না, আরো সময় নেন। এখানে জোরের কোনো কিছু না, কারণ যেহেতু ঘটনা মিলছে, কিন্তু এটা সত্য। ঘটনা না হলে তো আর হতো না, কারণ আমার ভিতরেটা তো আর আমি না বললে আরেকজন জানতে পারতো না। ঘটনা মিলছে, এখন সবারই ধরেন যে চেহারার গঠন, সব পরিস্থিতি অন্যরকম হয়ে লক করে দেন আগে এটা। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি আরো সময় দিব আপনাকে। হ্যাঁ, এখনই সিদ্ধান্ত নিয়েন না। আচ্ছা আরিফ ভাই, আপনি আমাকে বলেন কার সঙ্গে কথা বলাচ্ছিলেন এখানে? দাঁড়ান, এটা হচ্ছে রিয়াদ ভাই। রিয়াদটার ঘটনা কি? রিয়াদ ভাই হচ্ছে মূলত এই ভিডিওটা দেখছে, রুজিয়াপুর ভিডিওটা দেখছে। হ্যাঁ, কিন্তু কথা বলাটা আমার জন্য জরুরি কেন ওনার সঙ্গে? মানে সর্বপ্রথম কিন্তু উনি কিন্তু আইডেন্টিফাই করছে যে এই রুজি হচ্ছে হারানো রুজি।
আচ্ছা, ইনি ফার্স্ট আইডেন্টিফাই করছে। আচ্ছা, উনি আছে ফোনে? জি, আচ্ছা, দেন ওনাকে, দেন একটু দেন। আর আরেকটা ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, ওই যে ওই রুজি আপুকে যখন নিয়ে আসছিল বাড়িতে, উনি কিন্তু কাউন্টার দিছিল যে এই রুজি সেই রুজি না। ইনি কাউন্টার দিছিল? জি। আচ্ছা, মিজান ভাই এবং এই ওই ভদ্রলোকের মা এবং ওই ভদ্রলোক, এই তিনজন মিলে কাউন্টার জি। দিছিল। দান দেখি। এই ভদ্রলোক কি হয় আপনার পরিচিত? মামাতো ভাইয়া, আপন মামাতো ভাই, আপন নারী, সম্পর্কে মামাতো ভাই। কি নাম ওনার? রিয়াদ। রিয়াদ। আচ্ছা, এই আমার ভাই যেটা হারানো গেছে, ও মাথা খারাপ হয়েছে, হেতারও ছোট। জি। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, সালাম আলাইকুম। জি ভাই, ভালো আছেন? আমি কিবরিয়া বলছিলাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। আমি একটু কথা বলতেছি আপনার সঙ্গে এবং এটা ভিডিও হচ্ছে, হ্যাঁ, এটা আমাদের ভিডিওতে যাবে, হ্যাঁ। জি ভাই, বল। আপনি এই ভিডিওটা কি আপনি প্রথম দেখেন ওই রোজিকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে? ভিডিওটা ওই যে আমাদের একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, হুম, আপনার আমরা ওই যে 2006 সালে যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছি আর কি, আচ্ছা, তো আমাদের স্কুল কেন্দ্রিক একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ। ওই গ্রুপে আমার এক বন্ধু দেলওয়ার রুবেল প্রবাসে থাকে মালয়েশিয়া, আচ্ছা, ও সেন্ড করছে। করার পরে মানে লেখছে আর কি, এটা মনে হয় আমাদের এলাকার কেউ চিনিস। আচ্ছা, এরপর আমি দেখলাম ভিডিও হ্যাঁ। দেখার ধরেন 2 মিনিটের ভিতরে আমি চিনছি। কিভাবে আপনি চিনলেন? আপনি জানলেন কি করে ওদের পরিবার সম্পর্কে? চিনছি বলতে আমাদের পাশাপাশি, ধরেন আমার ঘর আর ওর ঘরের ভিতরে ধরেন 100 হাত ডিফারেন্স। ও আচ্ছা, আচ্ছা, এরপরে দেখার পরে আমি কয়েকজনকে দেখাইছি, আমার আম্মা সহ ফ্যামিলিতে যারা আছে মুরব্বী আর কি, আচ্ছা, সবাই দেখাইছি। দেখার পরে তারা তো শনাক্ত করছে। আচ্ছা রিয়াদ ভাই, আপনি থাকেন কোথায়? আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী। আপনার ঠিকানাটা একটু বলেন আমাদেরকে। আমার ঠিকানা হচ্ছে কবিরহাট উপজেলা, হ্যাঁ, আর আমাদের গ্রামের নাম হচ্ছে পূর্বরাজুর গাঁও, হ্যাঁ, আব্দুল্লাহ মিয়ারহাট, পোস্ট অফিস আব্দুল্লাহ মিয়ারহাট। আচ্ছা। আর আপনার সাবেকে ছিল আর কি, আমরা আগে ছিলাম এর ভিতরে ওই সুদেরাম থানার আওতায়, আচ্ছা, নোয়াখালী সুদেরাম থানার আওতায় ছিলাম। পরবর্তীতে এটা আপনার আচ্ছা রিয়াদ ভাই, আমি যেটা জানতে পারছি আমাদের আরিফ ভাইয়ের কাছ থেকে যে প্রথম পর্যায়ে ওর পরিবার এটা অ্যাকসেপ্ট করতে চায় নাই, কারণ ওইখানে একজনকে রোজি বলে বড় করা হয়েছে। তারপরে আপনারা নাকি এটা নিয়ে ফাইট করছেন। একটু ঘটনাটা বলেন তো। আমি ফাইট করছি বলতে আজ থেকে ধরেন 6 বছর আগে একটা মেয়ে আমাদের পাশের গ্রাম মানে পার্শ্ববর্তী এলাকাতে আইছে, আসার পরে কোনার বৈদ্য বা বিভিন্ন আঙ্গিকে ওরা শনাক্ত করছে যে ওইটাই রোজি। আর ওই বাড়িতে শুধু আমার আম্মা আর আমি বলছি যে না এটা রোজি না, বা আরো 2-1 ছিল, ওনারা বলছে এটা রোজি না। কারণ রোজির ভাই বোন যারা ছিল বা আমরা তো চিনি, মানে চেহারার সাথে কারোর সাথে কারো মিল নাই। যে রোজিটা আইছে ওই রোজির সাথে কারোর সাথে কারো মিল নাই, রোজির চেহারার সাথে ওদের সাথে মিল নেই। তারপরে এরা গ্রহণ করে নিচ্ছে, গরিব মানুষ, ও মেয়েও গরিব, মেয়েরও বাপ মা নাই, 3 মানুষ, সব মিলিয়ে আজকে প্রায় 6 বছরের মতন আপ ডাউন হতে সম্পর্ক আছে আর কি ওই রোজির সাথে। আচ্ছা, পরে আমি ভিডিওটা দেখাইছি, ভিডিও দেখানোর পরে ওনারা মানে রাজি নেই। ধরো ওই যে রোজির যে বোন আছে, ছোট বোন, রুবিটা আমার সাথে একরকম ফাইটে করছে, বলছে না ভাই আমাকে বোন আমার কাছে আছে, আমরা পাইছি। এই রুবি? এটা হ্যাঁ, ওই রুবি। যে রুবি ইন্টারভিউ করলো তো আমার ছোট, আর এই রোজিও কিন্তু আমার ছোট, আমার বয়সে ধরেন 4 বছর বা 5.5 বছরের মতো ছোট হবে। আমি বলছি আমার স্পষ্ট মনে আছে রোজির চেহারা 100% এটাই রোজি, এতে কোনো সন্দেহ নাই। এই মর্মে আর কি প্রায় ওই আরিফ ভাই জানে প্রায় 4-5 দিন যথেষ্ট পরিমাণ ফাইট করেছি। করার পর অবশেষে উনার বাইরে দাবি করাইছি। উনার ভাই কিন্তু প্রথমে দেখাতে চিনছে, শুধু উনার সৎমা আছে, ঘরে বাবা আছে, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেলে ছিল না, উনারা একটু মানে ই করছে আর কি, মামলা করছে প্রথম। তারপরে ওনারা রাজি হয়েছে, সবাই রাজি হয়েছে। তারপর আমি রাজি করাইছি, আমি সহ যাওয়ার কথা। এখন তো এলাকাতে আছি, টুকটাক কাজ আছে তো। আচ্ছা, এখন রিয়াদ ভাই, এই যে মেয়েটাকে পেলে পুষে ওনারা বড় করছে, এখন এই ভিডিও করার পরে তার উপরে কোনো ইম্প্যাক্ট, কোনো নেগেটিভ কোনো কিছু পড়বে কিনা? কারণ আমরা তো চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক। না না, ওইরকম কোনো কিছু পড়বে না। আর এটারে পেলে পুষে বড় করে নাই তো। এও চাকরি করতো গার্মেন্টসে চাকরি করার পরে একটা ছেলের সাথে তার বিয়ে হয়েছে। ওই ছেলের বাড়ি আবার আমাদের কবিরাট থানার আওতায় ভিতরে। হ্যাঁ, না কিন্তু পরিচয়ের তো একটা ব্যাপার থাকে না, একটা মেয়ের পরিচয়ের ব্যাপার থাকে। সে পরিচয় তো ছিল এতদিন পর্যন্ত, এখন ওই পরিচয়ের জায়গাটা তো একটা অন্যরকম হয়ে গেল না? ওই মেয়েটার আবার কোনো সামাজিক সমস্যা হয় কিনা? না, কোনো সমস্যা হবে না। আমি ওই মেয়ের সাথে কথা বলছি, আরিফ ভাইয়ের কথা বলছি, আমি ওই মেয়ের সামনে সরাসরি গেছি, ওরে বলছি তোর বাপ মার নাম জানো তুই? যায় না, আমরা বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে তোর এখানে হাজির করামু। রাইট। বলবেন না ভাইয়া আমি কারো নাম জানি না, তবে এখন উনারা আমার বাপ মা, উনারা আমার গ্রহণ করে নিচ্ছে, এখন আপনি কি করেন? এই মেয়েটার নাম সুমি। পরবর্তীতে এরা মানে কি করবে, উনিও তো মেয়ের জন্য পাগল। ও, মেয়েটার আসল নাম সুমি? হ্যাঁ, আসল নাম সুমি। আর উনার ফ্যামিলিতে এটা ধরেন বাংলা সিনেমারাও হেরি করছে, সেটা তো আমিও দেখতে পাচ্ছি।
হ্যাঁ ওয়াইফ মারা দেবার পরে উনার এই যে বড় ছেলে ওই সময় বিয়ে শাদী করছে মারা বাবার কেন্দ্রিকে। এরপরে মেজোটা কয়েকদিন ভালো ছিল, কাজ কাম করছে, পরে হারাই গেছে। এই মেয়েটাও হারাই গেছে। একটা ছেলে ছিল সাকিব, ওরে দিয়ে লেছে আপনার দত্তক দিয়ে দিচ্ছে। আচ্ছা, সবকিছু মিলে ওনার ফ্যামিলিটা খুব একটা মানে কি বলুন, একদম লেজে কবর অবস্থা, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এত কিছুর ভিতরে মানে এখন ওই মেয়েটা চাইছে মানে পাওয়ার পরে একটু খুশি আর কি। এখন আমি বলছি কোনো সমস্যা হবে না। আবার ওই মেয়ের স্বামীও মারা গেছে, ওই সুমির। আর ওটা হ্যাঁ ওই সুমির স্বামীও মারা গেছে। মেয়ে একটা আছে, এবার মনে হয় নবম শ্রেণীতে আছে। যাই হোক, ওনার সামাজিকতার কথা যেন মাথায় থাকে। হ্যাঁ, আপনারা সবাই মিলে যত মুরব্বীরা আছেন। আমি তো আমাদের বাড়ির পাশে বলতে আমার পার্শ্ববর্তী বা এই রোগী থেকে শুরু করি, রুগী থেকে শুরু করি, এরা আমার হাতের উপরে বড় হয়েছে। আচ্ছা, একটা ভালো সম্পর্ক। আর এখন যে সুমি যেটা আছে না, ওরাও দেখাশোনা, এরাই করবো, আপ ডাউন থাকবো, সমস্যা নেই, কোনো ঝামেলা হবে না। ইনশাআল্লাহ ভাই, আপনার সাথে দরকার হলে পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করবো। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। এই ফোনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি অতটা প্রায়োরিটি দেই নাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। দাও ছবিগুলো দাও। আমরা এখানে একটু বলি দর্শক, ওনার বাবার ছবিটা আমাদের হাতে এসছে, ওনার ফুপুরও ছবি এসছে এই কথা বলার মাঝখানে, এবং এই ছবিগুলো আমরা একটু দেখাইতে চাই। আমি একটু দর্শককে দেখাই, তারপর আপনার হাতে আমি দিচ্ছি। এই হচ্ছে ওনার বাবা। আমি জানি একটু ফোকাস করতে একটু হ্যাঁ, এই হচ্ছে ওনার বাবা এখনকার সময়ের ছবি এটা। আচ্ছা, আর কে আছে? ফুপুটা একটু দেখাও আমাকে। বাবা ওনাকে দেখাবেন? না, একটু পরে দেখাচ্ছি। বাবা ফুপু দুইটাই উনি দেখবো একসাথে। আপনি এখন সমস্ত কিছু জানছেন একদম। আমি যেটা প্রথম দিকে জানতাম আমি আপনাকে জানাইনি, আমি চাই আপনি ধাপে ধাপে বিষয়গুলো জানেন। সব কিছু জানছেন যে পরিবারের এখন কি অবস্থা, কেন এরকম হইলো, আপনি যাওয়ার পরে কে ঢুকছে বা কি হয়েছে না হয়েছে, সব কিছু। এই হচ্ছে ওর ফুপু, ফুপু সহ ওর হচ্ছে হলো ওর বোন। এই দুইটা ছবি আপনি একটু দেখেন, আপনি চেনেন কিনা। ওনাকে ফার্স্টে দেখো, তারপরে বাবাকে দেখাও। আপনি যখন বাবাকে ইয়ে করছিলেন তখন কি বাবার মুখে দাড়ি ছিল? না। তাহলে চেনা খুব মুশকিল হবে। দেখেন ভাইয়ের মুখে তো দাড়ি ছিল না, ভাই দেখেন এটা পাশের জন্য যে ফুপু, মনে নাই। বাবার ছবিটা একটু দেখো। মনে পড়ে? না স্যার। মনে পড়ে না, ঠিক আছে। দাড়ি ছাড়াও ছবিটা আপনি এখন বুঝতে পারছেন, পুরো সিনারিটা বুঝতে পারছেন, সবকিছু জানছেন। আপনি এবার বলেন, যা বলবেন সেটাই। না, আমি রাজি। রাজি বলতে কি এরা আপনার পরিবার? জি। কেন মনে হচ্ছে এরা আপনার পরিবার? কারণ ঘটনার সাথে সম্পূর্ণ মিলছে, কিন্তু মানুষ বয়সের সাথে চেহারার পরিবর্তন। চেহারা বাদ দেন, আমি যে পরিস্থিতি আপনার ফ্যামিলির তুলে ধরলাম এখানে, এই পরিস্থিতিতে আপনার পরিবার পেয়ে আপনি খুশি? জি স্যার। কেন খুশি? কারণ একটা মানুষের সবচেয়ে বড় জিনিস হলো জীবনে পরিচয় দরকার। মানুষের আর্থিক অবস্থা যাই হোক, জীবন চলতে গেলে পরিচয় দরকার আছে। এরপরে যদি একটা পরিবার আসে আপনাকে যদি দাবি করে, ধরেন এখান থেকে অনেক কিছু এরকম মিলছে, তাহলে কি করবেন? না, তা তো কখনো হবে না, সব তো আর মিলে না। আমি আপনাদেরকে পরামর্শ দিব, যেহেতু জিডি হয়েছে, যেহেতু একটা প্রতিষ্ঠানের আন্ডারে ছিলেন, জীবনের সুযোগ আছে, নিকটস্থ থানায় গিয়ে ডিএনএ টেস্ট করে ফেলা। আপনার ভাইয়ের হোক, বাবার হোক, বা যারই হোক না কেন, সাথে আপনারও একটা ডিএনএ টেস্ট করে নেবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বোনরে আপনারা পাইছেন, আপনি বড় ভাই, বাবার পরে হচ্ছে অভিভাবকের জায়গায় আপনি। আপনার বাবা ফোনে কথা বলছে, সেও স্টেটমেন্ট দিচ্ছে সে তার মেয়ে। এখন চিন্তা কি আপনার বোনকে নিয়ে চিন্তা কি? ওর তো সংসার আছে, সমস্ত কিছু সারা বিশ্বে দেখবে। হ্যাঁ, বাবা পরিচয় নিল, এই যে দূরত্ব নেবে, দূরত্বের শেষ, এটা এলাও হবে না। সেটা আপনি নেগেটিভ কিছু বলেন না, আপনি বলেন। আমি যেটা বাস্তবতাই, আপনি কি করবেন এটা বলেন। আমারটা আমি আগেও বলছি যে আমার বোন, আমি যদি এক মুঠ খাই, আমার বোন এক মুঠ খাইবে। আমি মুখে থাকলে আমার বোনই মুখে থাকবে আমার কাছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অনেক দিন পরে আমার জন্য খুব ক্রুশিয়াল একটা এপিসোড ছিল। আমি শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিং করতে চাই এইভাবে যে, ও যে কথাটা বলেছে যে শিকড়ের পরিচয়টা খুব জরুরি। পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যায়, কোনো মানুষকে জাজমেন্টে নিব না আমরা এখানে দেখাতে চাই না যে সে হারিয়ে গিয়েছিল এমন একটা জায়গাতে, যে অসাধারণ একটা ফ্যামিলি সে তার জন্য উপস্থিত হয়েছে, অসাধারণ ইনোসেন্স, লাইক সব কিছু আছে, সব কিছু, তাদের লাইফে কোনো কমপ্লেক্সিটি নাই, ফেয়ারি টেলের মতো স্টোরি। নো, লাইফ ইজ নট লাইক দ্যাট। লাইফ ইজ রিয়েলি হার্ড, এবং এটাকে আপনার ফেস করতে হবে। তো সেই জায়গাটা থেকে ও যা পেয়েছে, শিকড়ের সন্ধান আমরা নিয়ে এসে দিয়েছি। সেই শিকড়টা কতটা বিধ্বস্ত, সেই শিকড়টা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না, সেটা ওর জায়গা থেকে ও অ্যান্সার দিয়ে দিয়েছে। এখন
বাকি বিষয়টা সময়ই বলে দিবে। হ্যাঁ, এটাও আমাদের সফল পর্ব। যে অনুভূতিটা আপনার হচ্ছে সে অনুভূতিটা আমারও হচ্ছে। তবে আপনি খুশি কিনা এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই। আপনি স্যার। পরিচয় খুঁজছিলেন, আমি পরিচয়ের এনে দিয়েছি এবং আপনি সেটা অ্যাকসেপ্টও করেছেন। আমি পরিচয়টা পাই খুব খুশি, কারণ আমার জীবনে এই পরিচয়টা পাওয়ার খুব দরকার ছিল। যখন আমি আপনার এই প্রোগ্রামের বা আপনার এই আপন ঠিকানার মানে পাইছি, আমি এই অ্যান্ড্রয়েড ফোন কিনে আপনার সাথে অ্যাড হয়ে যেভাবে হোক যা করা লাগে আমি করছি। কারণ আমার জীবন যা গেছে আমি অনেক কষ্টের সাথে সংগ্রাম করছি, চেষ্টা করছি যা পৃথিবীর বুকে কোনো সিনেমা বলেন, কোনো ইতিহাস বলেন বলার মতো না। আমি অনেক কষ্ট এখনো সব সংসার জীবন আমি এখন সংগ্রাম করতেছি। তো আমি অনেক খুশি, কারণ আমি যেদিন থেকে এই ভাই বলবো না স্যার বলবো, আমার এখন ভাই ভাই সবাই ভাই আমরা। এই ভাই যেদিন আমাকে পরের দিন বললো যে আপনার একটা ফ্যামিলি পাওয়া গেছে, সিলেক্ট করছি, আপনি এমনি কোনো কমেন্ট করেন না। আমি সেদিন থেকে বলে আল্লাহ, আমি আল্লাহর কাছে বলছি যদি আমার খুব শীঘ্রই মৃত্যু দাও, আমার পরিবার মিলাই দিও। তারপর যখন আমি ওনার থেকে শুনছি আমার ভিতরে মানে আমি হাদিস কিতাব কোরআন শরীফ এখানে আমার আল্লাহর নামতে বললাম না, আমি খালি পরীক্ষাটুক দিনে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম কোরআন পড়ি। আমি বাংলা অর্থ প্রায় অধিকাংশ সূরারই জানি আলহামদুলিল্লাহ। তো আমি কোরআন শরীফে পড়ছি যে একটা মা যদি পজিটিভ হয় তার সন্তান পজিটিভ, তা আমার জীবন থেকে আমি আপনার মতো লোককে দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে আমি জানি না আপনার মা বেঁচে আমার মা বেঁচে আছে। আর আপনার মাকে আমার খুব দেখার ইচ্ছে যে এরকম একটা সন্তানকে আল্লাহর যেন সে জীবন পর্যন্ত না, 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 রাখে। না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আমারও জীবনে অনেক ভুল আছে। না না, ওরকম না, কিছু না। আমি একটু কারণ আপনার মতো মানুষের উচিলায় আমি আছি, আমার পরিবার পাইছি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে যার দিয়ে হয়তো করাইছেন। জি। কথাটা বলার মতো কষ্ট যে আমার ভিতর কতটা হাহাকার। আমার জীবনে আমি কিছু পাওয়ার আশা নাই যে আমার পরিবার পাইলে যে আমাকে এটা দিবে সেটা দিবে, আমার কিচ্ছু আশা নেই। কিন্তু আমি মানুষকে বলতে চাই যে আমরা হয়তো পরিস্থিতির শিকার হয়ে হারাই যায়, হয়তো এই ভিডিওটা আপনার পুরো বিশ্বে দেখবে। কোনো মা বোনকে বলি, আমার মতো হয়তো অন্য বোন আছে ভাই আছে, আপনারা দয়া করে কারোকে শত ভুল হলো যার কথাটা বলেন না, কারণ তাদের এই কথাটা যে কতটা এফেক্ট হয় সেটা আমি জ্বলন্ত প্রমাণ। আমার লাইফটা শেষ হয়ে গেছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আর আমি যেহেতু এখানে আসছি সরকারের অনেক অনুমোদন দেখছি, আমি সরকারের কাছে রিকোয়েস্ট করে যাতে আপনার এই পর্যায়ে যেন পুরো বাংলাদেশে ছড়ায়, কারণ আমি যে এতিমখানা ছিলাম আলহামদুলিল্লাহ। ওখানে অনেক বোনেরা আছে, তাদের ইনশাআল্লাহ আমরা family কাজ করব। দেখতে হারাই ইনশাআল্লাহ আমরা গেছে। কাজ করব। কাজ তারা করব রোজি। যাতে আপনার সন্ধানটা পায়, ইনশাআল্লাহ। সরকার যাতে আপনার এই জিনিসটা আরো প্রচার করতে পারে। ঠিক আছে রোজি, আমি আমি নিজের ব্যক্তিগত দিকে এটা রিকোয়েস্ট জি করলাম। জি রোজি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে ফিফথ পর্বটা তেমন একটা প্রয়োজন নাই, কারণ পরিবার থেকে ওই আসতে পারছে, ওর বড় ভাই, আর বাকি যারা ভাই বোন আছে আমরা তারপরেও ওদের সাথে একটু মিলাই দেবো, একটু ছোট্ট করে আমরা লাস্ট পার্টে যাব। আলহামদুলিল্লাহ এটাও সফল। অনেক ভালো থাকেন আপনারা। শেষ করছি আজকের মতো 34তম পর্বের এই গেট টুগেদার পার্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসেন, আপনারা চলে আসেন। আমাদের সাধারণত যেটা হয় যে খুব ভর্তি থাকে, বের হওয়ার পরে যারা আসে নেওয়ার জন্য খুব ভর্তি থাকে, কিন্তু এই শূন্যের মধ্যে আপনি যে সুখটা খুঁজছেন এটাকে আমরা বড় করে দেখবো আজকে। হ্যাঁ, ওনার আসলে কেউ আসতে পারে নাই, কেন আসে নাই সেগুলো সবই শুনছেন আপনি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এ হচ্ছে আপনার, তাহলে কি হইলো? বাগ্নি। এই তোমার মামা। তুমি খুশি মামাকে পেয়ে? ও নিজেও কনফিউজ। আপনারা ভাই বোন একটু দুজন পাশাপাশি দাঁড়ান, আমি একটু দেখি। হ্যাঁ, আর একটু কাছে আসেন, চেহারার মিল খুঁজে নিবে। যারা খুঁজতে চায় ওদের চোখের দিকে তাকায়েন, ওদের মুখের গড়নের দিকে তাকায়েন, তাহলে বুঝতে পারবে যে ওরা ইয়ে আছে কিনা। তো আপনি পাড়া প্রতিবেশী না? উনি অ্যাকসেপ্ট করছে ওনার ভাই বা পরিবারকে। বাকিটুকু আপনি আরও কোয়ারি করেন, জিজ্ঞেস করেন, ঠিক আছে? যেভাবে হয় কথাবার্তা বলে যেভাবে হোক সিদ্ধান্ত নিয়েন আপনাদের মতো করে। আর আপনিও সময় দিয়েন, যেহেতু ওর অনেক কিছু মনে নাই, একটু অ্যাকসেপ্ট করতেও মনের ভেতর থেকে একটু সময় লাগবে, ঠিক আছে? নিয়ে যোগাযোগটা রাখেন। আপনি যা চাইছিলেন যে একটা পরিচয়ের সন্ধান, সেটা আল্লাহ আপনাকে মিলাই দিচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। আপনাদেরকেই দেখাই শেষমেশ দুজন, আপনারা দুই ভাই এক পাশে দাঁড়ান। একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে স্যালুট
পুরো মানে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা সবাইকে সেলুট জানাচ্ছি। আর আমাদেরকে বিভ্রান্তিকর কেউ যেন কমেন্ট না করে। বিব্রতকর বলতে বিব্রতকর কমেন্ট বলতে কি অনেকে কমেন্ট করে যে এই ভদ্র মহিলাকে আমি চিনি, বাট উনি কমেন্ট করার পরে উনি হারিয়ে যায়। ও আচ্ছা, এগুলো হবেই। পাবলিকে যখন পাবলিক নিয়ে কাজ করবেন, লক্ষ লক্ষ মানুষকে একই প্যারাডাইমে আনা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এগুলো আমাদেরকে একটু টেকনিক্যালি করতে হবে। হ্যাঁ, উনি কমেন্টস করছে যে চিনে, টেস্ট করে দেখতে চায় যে আমাকে আসলে ফোন দেয় কিনা, আসলে এটা হয় কিনা। এটা হতে পারে, বাট আবার আরেকটা আছে, পরবর্তীতে যখন উনি মানে আইডেন্টিফাই করতে পারছে যে এটা হয় না, তাহলে আবার একটা কমেন্ট করে দিতে হ্যাঁ না ভাই আমি আসলে চিনি না, ওইটা হয়তো তো নিজের জায়গা থেকে মনে করেন। ঠিক আছে। তো বিষয় ছিল প্রথম দিকে আমি বলেছি যে উনি মায়ের কথা বলেনি, এটা আমার মেমোরিতে ছিল না, উনি বলেছে, এবং মায়ের কবরের কাছে দাঁড়ায় যে কান্না করতো সেটাও বলেছে প্রথম ভিডিওতে। ও আচ্ছা, কিন্তু তুমি ক্লুজ মধ্যে লেখো নাই? ক্লুজে লেখিনি, আর বলেছি যে মায়ের কথা বলেনি, বলেছে প্রথম ভিডিওতে মায়ের কথা। ও আচ্ছা, এইটা কিন্তু ক্লু তাহলে মিস করে গেছো। আপনি মায়ের কবরের কাছে বসে কান্না করতেন, এই কথা বলছিলেন ভিডিওতে না? জি। ও ওকে, তাহলে এটা একটা বিশাল মিস। এটা আসলে চাপের জন্যই হয়েছে, আমাদের প্রচুর চাপ যাচ্ছে, এই চাপের কারণে। আমি একটা কথা বলতে চাই ভাই, সেলিম সাহেবের নামে এক ভদ্রলোক আছে, খুব ভালো কাজ করতেছে, ওনাকে স্পেশাল ভাবে থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আপনারা কিছু কাগজপত্র সাইন করতে হবে, যে বুঝে পাইলেন, এটা একটু করেন, আমি শেষ করি ভিডিওটা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটা অনেক বড় হয়েছে। যারা দেখবেন তাদের ধৈর্যচ্যুতি হতে পারে, এবং অনেকেই কোশ্চেন করতে পারেন যে এত বড় না করে এটাকে কেটে করে ছোট করা যায় কি না। আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই যে আসলে ভিডিওটা ছোট করা যায়, চাইলে আমি করতে পারি। কেটে করে ছোট করলে আসলে এটা ভিডিওটার অথেন্টিসিটি নষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করি একেবারে অরিজিনালি যেভাবে আছে সেভাবে আমরা এখানে যাতে করে উপস্থাপন করি। এখানে সাধারণত গেস্ট যদি বলেন যে ভাই আমি এটা বলে ফেলছি, এই শব্দটা আপনি দিয়েন না, ওইটা করেন না, দুই একটা শব্দ থাকে এরকম যেটা আসলে গঠন, যে স্টোরির যে গঠন বিন্যাস, সেখানে কোনো ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে না, তখন আমি সেটা টুকটাক ফেলে দিই। এই হচ্ছে বিষয়, কারণ ইমোশনাল হয়ে মানুষ অনেক সময় অনেক কথাই বলে ফেলে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন। দোয়া করবেন আমাদের জন্যে, মানুষ তার আপন ঠিকানায় ফিরে যাক, এটাই আমাদের চাওয়া, এবং ফিরে গেলে এটা আমাদের সারা জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই অনুষ্ঠানটি নিয়ে আসছে আপনাদের জন্য স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।